সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 780তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নারায়ণগঞ্জের ছেলে মোহাম্মদ নাফিউর জীবনের কলিজা কাঁপানো ভালোবাসা মুখর এক বাস্তব জীবনের কাহিনী। প্রিয় বন্ধুরা, এই নাফিউর গল্পটা এমন একটা গল্প, জীবনের গল্পের অনুষ্ঠানে মাঝে মাঝে এমন কিছু গল্প আমি পেয়ে যাই যে গল্পগুলো পড়ার পরে মনে হয় গল্পের মাঝে আমি হারিয়ে যাই। মাঝে মাঝে আফসোস হয় যে গল্পটা আমার জীবনে কেন ঘটলো না। ছলনা, প্রতারণা, অভিনয়ের এই জগতে এমন সত্যিকারের ভালোবাসা পাওয়া সত্যিই বড় মুশকিল। ভালোবাসার মানুষকে কবরের ভিতরে জীবিত রাখে 6 বৎসর নাফিও। কথাটা যদিও অসম্ভব মনে হয়, কিন্তু এই অসম্ভবটাকেই সম্ভব করে তুলেছে নারায়ণগঞ্জের ছেলে নাফিও। এই গল্প যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনি চিন্তাই করতে পারবেন না যে বাস্তবে দুনিয়াতে এমন সব ঘটনাও ঘটতে পারে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নারায়ণগঞ্জের ভাই বর্তমান প্রবাসী নাফিউর জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে নাফিউকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাফিউ, আমার বাড়ি নারায়ণগঞ্জ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই। আমার কোনো বোন নেই। নারায়ণগঞ্জ শহরের খুব কাছাকাছি কোনো এক গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামি দামি ব্যবসায়িক। নারায়ণগঞ্জ শহরে আমাদের নিজস্ব অনেক বেশি জায়গা সম্পত্তি আছে। এছাড়াও রয়েছে আমার বাবার প্রচুর পরিমাণের ব্যবসা বাণিজ্য। আমার কোনো কাকা কিংবা ফুপি ছিল না। আমার দাদার একমাত্র সন্তান ছিল আমার বাবা, যার কারণে আমার দাদার সমস্ত সয় সম্পত্তির মালিক হয়েছে আমার বাবা। এই জন্য আমাদের প্রচুর পরিমাণে সয় সম্পত্তি। ছোটোবেলা থেকে বাবা, মা, দাদা, দাদি আর বড় বড় 2টা ভাইয়ের আদর ভালোবাসা আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। আমি আস্তে আস্তে করে বড় হই। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেক অংশেই বড় হয়ে যাই। আমি অনেক অংশে বড় হওয়ার পরে একদিন হঠাৎ করে আমাদের এলাকাতে বন্যা আসে। মানে বৃষ্টি হয় মুষলধারে, বৃষ্টির পরে বন্যা হয়। সালটা কত আমার ঠিক মনে নেই, বাট প্রচণ্ড রকমের বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমাদের গ্রামের স্কুলে ছিল, স্কুলের মধ্যে আশ্রয় নেয়। বন্যার পানিতে সব কিছু তলিয়ে গিয়েছিল। তো গ্রামের মানুষগুলো তখন এসে আমাদের এলাকায় যে স্কুলগুলো ছিল স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছিল। তো এরকম অনেক মানুষ আসছে সব জায়গা থেকে। তো একটা হিন্দু মহিলা আসে, যিনার বয়স ছিল অনেক বেশি, এবং ওই মহিলাটা জ্বরের রাতে স্কুলের সামনে মারা যায়, মানে স্কুলের বারান্দার মধ্যে মারা যায়। মারা যাবার পরে সকালবেলা সবাই তখন খবর পায় যে এরকম একটা মহিলা মারা গেছে। উনি বৃষ্টিতে এরকম আসছিল, আশ্রয় নিয়েছিল, ওখানে মারা গেছে। তো গ্রামের সব মানুষ মিলে তখন ওই মহিলাকে ধরে, এবং এটা যেহেতু হিন্দু একটা মহিলা ছিল, হিন্দু কি মহিলা তারা হিন্দু কি মুসলিম তারা ওই সময় বিষয়টা বুঝতে পারেনি। তারা ভাবছে যে একটা মহিলা আসছে এবং মহিলাটা মারা গেছে। তারা তখন মুসলিম আইন অনুযায়ী ওই মহিলাটাকে মাটি দেয়। মহিলাটা মূলত কিন্তু হিন্দু ছিল, তারা বুঝতে পারেনি। মহিলাটাকে মাটি দেয়, যেরকম করে জানাজা হয়, জানাজা দিয়ে মহিলাটাকে মাটি দেয়। এবং মাটি দেওয়ার পরে বিভিন্ন মানুষকে মহিলাটা স্বপ্নে দেখাতে শুরু করে। আমাদের এলাকায় যে গণ্যমান্য ব্যক্তিরা আছে অনেকেই মহিলা স্বপ্ন দেখায় যে আমি তো হিন্দু, আমাকে কেন তোমরা এইভাবে মাটি দিয়েছো, আমি কবরে খুব কষ্টে আছি, আমাকে উঠাইয়া আমার ধর্ম অনুযায়ী আমাকে মাটি দাও, আমার ধর্ম অনুযায়ী আমাকে সৎকার করো। এই মহিলা এগুলো অনেক মানুষকে স্বপ্নে দেখায়। একইভাবে যখন গ্রামের প্রায় মানুষ একই স্বপ্ন দেখতে শুরু করে, সবাই তখন ওই মহিলাকে ওই কবর থেকে উঠায়। যদিও আমাদের এলাকার যিনি হুজুর ছিল তিনি এটাতে মানা করে। তিনি বলে যেটা করার প্রয়োজন নয়, যেহেতু আমরা আমাদের মুসলিম আইন অনুযায়ী মহিলাকে মাটি দিয়ে ফেলেছি, তাহলে কবর থেকে লাশ উঠানো, তারপরে আবার মাটি ওকে সৎকার করানো, এটা খুব ঝামেলামুখর হয়ে যায়। এটা কোনো প্রয়োজন নেই, যেভাবে মহিলাকে আমরা দাফন কাফন করেছি এভাবেই থাকো। কিন্তু গ্রামের মানুষগুলো একের পর এক এই স্বপ্নটা দেখতে শুরু করে, এবং ওই স্বপ্ন দেখে যখন হুজুরের কথা মতো কেউ ওই মহিলাকে কবর থেকে উঠায় না এবং তাকে তার ধর্ম অনুযায়ী তাকে সৎকার করে না, অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রামের কোনো মানুষ যখন শহর থেকে আসে মধ্যরাতে বা শেষ রাতে, তখন হঠাৎ করে দেখা যায় যে মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, একটা গটি হাতে এরকম লাঠি হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এরকম অনেক মানুষই দেখতে পায়, এবং যারাই এই দৃশ্যটা দেখে তারা অনেকে অজ্ঞান হয়ে যায়, ওখানে অজ্ঞান হয়ে যায়, এবং অনেকের অনেক ধরনের সমস্যা দেখা যায়।
সবাই তখন খুব টেনশনে পড়ে যায় যে কী করা যায়, মানে এরকম একটা ঘটনা, মানে সবাই খুব মন খারাপ করতেছে যে এরকম ঘটনা এখন কী করা যায়। এবং যখনই কেউ মানে দূর দূরান্ত থেকে কোনো মেহমান আমাদের বাড়িতে আসে, মানে আমাদের গ্রামে বেড়াইতে আসে, তারাও তখন এই একই দৃশ্যটা দেখতে পায় যে হঠাৎ করে ওই বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে তিনি মানে লোটা হাতে হাঁটতেছে, হঠাৎ করে সে সামনে পড়ে। মানে সব কিছু মিলিয়ে গ্রামের মানুষরা তখন খুব একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় যে কী করা যাবে। তখন হুজুরকে মিলে গ্রামের সব মানুষরা তখন দোষারোপ করে যে আপনাকে আমরা বারবার বলেছিলাম যে মহিলাকে আমরা কবর থেকে উঠে তাকে আমরা পুড়িয়ে ফেলি, যেহেতু উনি হচ্ছে মানে বেওয়ারিশ, কোত্থেকে আসছে তার কোনো ঠিক নেই, তো সেক্ষেত্রে আপনি কেন মানা করলেন। তো গ্রামের সমস্ত মানুষের চাপের মুখে পড়ে হুজুর তখন আর কোনো কিছু বলল না, চুপ থাকলো। এবং একটা পর্যায়ে মহিলাকে তখন কবর থেকে ওঠানো হলো। এই নিয়ে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণের মানে মানুষের মুখে মুখে এটা নিয়ে অনেক কল্পনা। ওই সময় কিন্তু এরকম ইন্টারনেট, ফেসবুক বা ডিজিটাল টেলিভিশন ছিল না, যার জন্য হয়তো এটা ওই সময় এতটা প্রচার হয়নি। কিন্তু যদি আজকের সময় হতো তাহলে হয়তো টিভির পর্দায় এই জিনিসটা কয়েকদিন ধরে বাঁচত। আমাদের এলাকার হুজুর সহ আরও কিছু গণ্যমান্য ব্যক্তিজন মিলে তখন ওই মহিলাকে কবর থেকে উঠানো হয়। কবর থেকে উঠানোর পরে ওই মহিলাকে একইভাবে হিন্দু ধর্ম অনুযায়ী, আমাদের এলাকার হিন্দু লোক আছে, তাদেরকে ডাকা হয় এবং তারা তখন তাদের ধর্ম অনুযায়ী মহিলাকে আগুনে পুড়ে সৎকারে কাজ করেন। যখন এটা কমপ্লিট হয় কিন্তু কোনোভাবে এই মহিলার ওই যে সমস্যাটা এটা কিন্তু যায় না। মহিলাকে পুড়িয়ে ফেলার পরেও একইভাবে কেউ তখন আর স্বপ্নে দেখে না, কিন্তু বিভিন্ন জায়গায় মহিলাকে দেখা যায় যে দাঁড়িয়ে থাকে। এইখানে ওখানে বিভিন্ন জায়গায় মহিলা লোটা নিয়ে, লাঠি নিয়ে বিভিন্নভাবে মহিলাকে অনেকেই দাঁড়িয়ে থাকতে দেখে। তখন এটা নিয়ে আমাদের গ্রামের সবাই খুব আতঙ্কে পড়ে যায়, মানে খুব টেনশনে পড়ে যায় যে কী করা যায়, এটা থেকে বাঁচার উপায় কী। বাঁচার উপায় কেউ খুঁজে পাচ্ছে না। সবাই তখন মন খারাপ করে যে কী করব না করব, সবাই প্রচুর টেনশন করে। দিন যত সামনের দিকে যাচ্ছে এই মহিলার অত্যাচার ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। দেখা যায় সন্ধ্যার পরে আমাদের এলাকার কোনো মানুষ আর ঘর থেকে বের হইতো না, সবাই ঘরের ভিতরে ভীতুর মতো বসে থাকতো, কারণ যে কোনো সময় ওই মহিলাকে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো সময় ওই মহিলা ঘটি আর লোটা হাতে মানুষের সামনে দাঁড়াবে। এই ভয়ে তখন পুরোটা গ্রাম একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আমার মা ভীষণ রকমের ভীতু টাইপের একজন মহিলা, মানে আমার আম্মা কোনো কিছুকে ভয় পায় না, মানে বনের বাঘকে আমার মা এতটা ভয় পায় না, কিন্তু জিনকে আমার মা যতটুকু ভয় পায়, জিন, ভূত, আত্মা, এই বিষয়গুলো আমার আম্মা শুনতেই পারে না। এগুলোর কথা শুনলে আমার আম্মা কান্নাকাটি শুরু করে। ঠিক ওই মুহূর্তে যেহেতু আমার পরিবারে কোনো মানে আমার কোনো হচ্ছে বোন ছিল না, আমার মা একাই ঘুমাতো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আমার বাবা কেন আম্মুর সাথে ঘুমায় না। হ্যাঁ, আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা মা সেপারেট ঘুমায়। আমার আব্বার প্রয়োজনে আমার আব্বা আম্মুর কাছে যায় এবং এরপরে বাবা একাই ঘুমায়, আম্মুর সাথে ঘুমায় না। তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে গিয়ে আমার আব্বা অনেক মোটা, অনেক বেশি স্বাস্থ্যবান। বাবা রাতের বেলায় প্রচণ্ড পরিমাণের নাক ডাকে। আমার বাবার নাক ডাকার শব্দ এতটাই তীব্র থাকে যে আব্বুর রুমের আশেপাশেরও কোনো মানুষ ঘুমাতে পারে না। যার জন্য আমার আম্মু করে কি, মানে আমার আব্বুকে রাতের বেলায় বের করে দেয়, আব্বু আলাদা রুমে ঘুমায়, আম্মু আলাদা রুমে ঘুমায়, একটু ভালো করে ঘুমানোর জন্য। কারণ আমার আব্বু নাক ডাকের কারণে আমার আম্মু ঘুমাইতে পারতেছিল না। তো আম্মু যেহেতু একা একা ঘুমায়, তো আমার আম্মুর খুব ভয় লাগে। মানে অনেক সময় আমাদের বাড়িটাও ছিল মোটামুটি একটু নিস্তব্ধ এলাকাতে, সেই জন্য আমি খুব ভয় পাই যে এই জানালা খুললে মনে হয় কি জানি আসতেছে বা ধরতেছে, এদিক দিয়ে চিৎকার, ওদিক দিয়ে চিৎকার, মানে প্রতিটা রাতে গ্রামের কোথাও না কোথাও চিৎকারের একটা শব্দ শোনাই যাবে, যে কেউ না কেউ ওই মহিলাকে কোথাও না কোথাও দেখবেই, মানে এমন একটা অবস্থা। পরে আমার মা চিন্তা করলো যে মা একটা ছোট্ট মেয়ে খুঁজতেছে, যে কোথায় পাওয়া যায় একটা ছোট মেয়ে খুঁজলে ওই মেয়েটাকে আম্মুর সাথে সাথে রাখবে এবং আম্মুর সাথে আম্মু ঘুম পাড়াবে। কিন্তু এরকম ছোটো মেয়ে পাইতেছি না, যেহেতু আমাদের নারায়ণগঞ্জ শহরের পাশে, শহরের ভিতরে আম্মু অনেক জায়গায় অনেক লোককেই খবর দেয়, অনেকেই বলে যে এরকম পাওয়া যাবে কিনা, এরকম আছে কিনা, কিন্তু কোনোভাবেই এরকম কোনো সন্তান পাওয়া যায় না, মানে এরকম কোথাও বাচ্চা পাওয়া যায় না। এমন করে 5-6 দিন পরে হঠাৎ করে আমার আম্মা নারায়ণগঞ্জ শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের, সেখানে আমার আম্মা তখন একটা খবর পায় যে ওইখানে নাকি একটা মেয়ে আছে। মেয়ের বাবা, মানে মেয়ের মা হচ্ছে সৎ মা, এবং বাবা কোথায় যেন চলে গেছে, বাবাকে পাওয়া যায় না, সৎ মায়ের কাছে মেয়েটা আছে। এটা আমার আম্মুর কাছে নিউজ আসে। আসার পরে আম্মু তখন তার পরের দিন, আমাদের নিজেদের গাড়ি ছিল, আমাদের প্রাইভেট কার ছিল, আমাদের গাড়ি করে আমার আম্মা তখন আমাকে নিয়ে ওই গ্রামে রওনা দিয়েছে। নারায়ণগঞ্জ শহর থেকে অনেক দূরে একেবারে প্রত্যন্ত গ্রাম। সেখানে যাওয়ার পরে আমরা গিয়ে পৌঁছাই প্রায় তখন দুপুর 2টার দিকে। 2টা বাজে ওখানে পৌঁছানোর পরে আম্মু তখন আস্তে আস্তে করে ওই বাড়ির মধ্যে ঢুকে একটা ভাঙা টুকরি ঘরে পরীর মতো একটা সুন্দরী মেয়ে, যার বয়স হতো আমার চেয়েও 1 থেকে 2 বছর কম হবে, কিন্তু মেয়েটা দেখতে অনেক সুন্দর। তার মুখমণ্ডল, তার চেহারা, তার চুলগুলো অনেক লম্বা, মানে অনেক লম্বা চুল। আমার মেয়েটাকে দেখার পরে এক দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা যদি ঢাকা শহরের কোনো বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করতো তাহলে মেয়েটা যে কোন অবস্থানে যেত তার কোনো হিসাব নাই। আমি তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে, আম্মু খুব মন খারাপ করে যে আল্লাহ, এত সুন্দর, এত কিউট, এত পরীর মতো একটা মেয়ে
অথচ মেয়েটার এরকম একটা অবস্থা, মানে ওটা গরিবের ঘরে। তো যাই হোক, মেয়েটা অনেক মানে সুখেই গেছে, ওরকম একটা অবস্থা। তো আম্মু তখন মেয়ের সাথে কথা বলে, কোথায় জানি মেয়ের আম্মু আসে। আসার পরে আমার আম্মু বলে, আমি আপনার সাথে কথা বলছিলাম, আপনাদের এলাকাতে এমনি এমনি আমি মেয়েটাকে নিতে আসছি। পরে মেয়ের আম্মা বলে, হ্যাঁ আমাদেরকে তো বলছে, ঠিক আছে আপনাকে নিয়ে যান, কিন্তু হিসাব কি? তো মহিলারে আমার আম্মু বলতেছে যে ঠিক আছে, আপনার মেয়ে যেহেতু আমি নিয়ে যাচ্ছি, আমি আপনাকে মাস শেষে বেতন দিব, কত টাকা করে মেয়ের বেতন দিতে হবে এটা আমি আপনার কাছে দিয়ে দিব। মহিলা বলে যে না, আমার মেয়ের বেতনের প্রয়োজন নাই এবং আমি এভাবে দিব না, যদি আপনি নিতে হয় আপনি একবারে নিয়ে যান। আমার আম্মু এই কথা শোনার পর তো খুশি হয়ে যায়, যেহেতু আমি বেতন চুক্তিতে নিতে চাই কিন্তু মহিলা আমাকে একবারে দিতে চায়। আমার আম্মা বলে আচ্ছা ঠিক আছে আমি একবার নিয়ে যাব, কিন্তু মহিলা তখন একটা শর্ত দাঁড়া করায় দেয়। আমার আম্মাকে বলে যে আপনি যদি মেয়েটাকে একবারে নিয়ে যান তাহলে 1 লক্ষ টাকা দিতে হবে। তো 1 লক্ষ টাকা হয়তো বর্তমান সময়ে কোনো টাকাই না, কিন্তু ওই সময়টাতে এই টাকার অনেক ভ্যালু ছিল, মানে 1 লক্ষ টাকা মানে অনেকগুলো টাকা। আমার আম্মা তখন বলতেছিল যে কি বলেন আপনি, এই মেয়েকে নিয়ে যাব, আমি মেয়েকে ভরণ পোষণ দিব, খাওয়া দাওয়া করাবো, বড় করবো এবং বড় হবার পরে বিয়েও দিব, তা আমি আপনাকে কেন 1 লক্ষ টাকা দিব? মহিলা বলে যে না, 1 লক্ষ টাকা দিতেই হবে এবং 1 লক্ষ টাকা না দিলে আমি মেয়েকে দিব না, আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া লাগবে। আমার আম্মু তখন একটু বিপাকে পড়ে গেল, একটু টেনশনে পড়ে গেল। দেন আম্মু তখন বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনার গ্রামের তো লোকজন আছে, আপনার গ্রামের কিছু লোকজনকে ডাকেন, আমি সবার সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলি, যদি 1 লাখ টাকা দেওয়াই লাগে তাহলে আমি আপনাকে 1 লাখ টাকা দিয়েই নিব। তো মহিলা তখন গ্রামের মানুষকে জোগাড় করতেছে। আমার আম্মু তখন আমাকে নিয়ে ব্যাংকে গেছে। ওই গ্রামের পাশেই একটা বাজার, ওখানে ব্যাংক ছিল, আম্মুর চেক বই ছিল সাথে। আম্মু ওখান থেকে টাকা উঠে নিয়ে আমাকে নিয়ে আসে। আসার পরে দেখতে পাই যে গ্রামের প্রায় অনেকগুলো মানুষই তখন ওই মহিলার ঘরের দরজায় বৈঠক করতেছে। তো আম্মা তখন সেই এলাকার যে লোকের মাধ্যমে ইনফরমেশনটা পায় সেই লোককে বলে যে মহিলা তো আমার কাছে 1 লাখ টাকা চাচ্ছে। তো মহিলার ওই লোকে গিয়ে মহিলার সাথে কথা বলে, দেখো তোমার মেয়েটা তো এখানে থাকায় কষ্ট পাচ্ছে, খাওয়াই কষ্ট পাচ্ছে, উনি নিয়ে যাবে, রাখবে, বড় করবে নিজের মতো করে, তাই মেয়েটাকে তুমি দিয়ে দাও, এটাকে এরকম করে রাখো না। তারপর মহিলা বলতেছে যে না দিব ঠিক আছে, কিন্তু আমাকে 1 লাখ টাকা দেওয়া লাগবে। পরে আমার আম্মা সহ ওই লোকটা কথাবার্তা বলে শেষ পর্যন্ত 80,000 টাকার ভিতরে ফাইনাল হয় যে আমার আম্মু 80,000 টাকা দিবে, 80,000 টাকা দিলে বাবুটাকে দিয়ে দেবে, আমার মেয়েটাকে নিয়ে যাবে। তো আমার আম্মা তখন 80,000 টাকা বের করে ব্যাগ থেকে এসে চেয়ারম্যানের হাতে দেয়। চেয়ারম্যান তখন টাকাটা গুনে ওই মহিলাকে দেয় এবং সেখানে স্টাম্পিং হয়, কাগজপত্র হয় এবং ডকুমেন্ট করে আমার আম্মু তখন মেয়েটাকে নিয়ে বাড়িতে আসে, মানে আমাদের নারায়ণগঞ্জ, আমাদের ওই গ্রামে আসে। যাই হোক, আমাদের গ্রামে আসার পরে আম্মু তো মেয়েটাকে অনেক টেক কেয়ার করে, অনেক যত্ন করে এবং মেয়েটাও অত্যন্ত ভালো আমার আম্মুর সাথে সে খুব ভালো করে মিশতেছে, আম্মুর সাথে কথাবার্তা বলতেছে, আম্মু যখন যেটা বলতেছে আমার আম্মুর সব কথাই শুনতেছে। এবং এত পরিমাণের মেয়েটা ভালো ছিল যে আমরা সকালে ঘুম থেকে ওঠার আগেই দেখতাম যে আমাদের বাসার প্রায় সমস্ত কাজগুলোই মেয়েটা একা একা করে ফেলতো। মানে এত পরিমাণের কর্মঠোর, দেখতে না যতটা সুন্দর ছিল, এবং মেয়েটা প্রচণ্ড রকমের কর্মঠোর ছিল। মানে অনেক অলস হয় না যে অনেক মেয়েরা, এরকম কোনো অলসতা ভাব ওর ভিতরে ছিল না, মানে প্রচুর পরিমাণে কাজ করতো। তো বিষয়টাও তখন আমার আম্মুকে খুব ভালো লাগলো, যেরকম করে তখন মেয়েটা আমাকে ভাইয়া ডাকতো, আমার বড় ভাইদেরকেও ভাই ডাকতো এবং আমার আম্মুকে আম্মু আর আব্বুকে আব্বু করে ডাকতো। এরকম করে আমাদের পরিবারের সাথে মেয়েটা সম্পূর্ণ রকমের মিশে যায়। এমন করে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। তো মেয়েটার সাথে ছোটোবেলা থেকে আমি বড় হই। ওকে আম্মু যদিও পড়াশোনা করানোর চেষ্টা করে, কিন্তু পড়াশোনা করে না, এবং ওর পড়াশোনা হয়ও না। তাই আম্মু যদি ওকে কোথাও নিত, আমার আম্মু বলতো যেটা আমার মেয়ে, আমার ছোটো মেয়ে, এরকম করে পরিচয় দিত। আর মানে আমার আম্মু ওকে আনার পরে ঢাকায় পার্লার নিয়ে গেছে, ওকে আমার আম্মু চুল ঠিক করে, চুলে প্রচুর পরিমাণের উকুন ছিল, মানে এত পরিমাণের উকুন যে ও যখন হাঁটতে যাইতো, মানে মাথা নাড়া দিলে ওর মাথা থেকে উকুন পড়তো, এরকম একটা অবস্থা। তাই আম্মু কী করছে, মেয়েটাকে অনেক যত্ন করছে, অনেক আদর করছে, যাতে কোনোভাবে মেয়েটার মানে সব দিক থেকে আম্মু খুবই মেয়েটার টেক কেয়ার করতেছে, যত্ন করতেছে। তো আলহামদুলিল্লাহ এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মু তখন করলো কি, আমি তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। দেন আমি তখন এসএসসি পরীক্ষা দিই। তো এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু ওই মেয়েটার নাম অন্য একটা নাম ছিল। আমার আম্মু তখন ওকে নুসরাত রাখে, না আম্মু নুসরাত বলে ডাকে, তো নাম আমরা নুসরাতে রাখি। তা আম্মু নুসরাত করে ডাকতেছে এবং ওই নুসরাতও তখন আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। আমাদের 3 ভাইয়ের কাপড় চোপড় ধোয়া, রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে আমাদের বাসার যত কাজ আছে নুসরাত একাই সমস্ত কাজ করে ফেলতো, কেউ কোনো কাজ করা লাগতো না। যাই হোক, পরে আমি এসএসসি পরীক্ষাতে আমার এসএসসি রেজাল্ট অনেক ভালো হয়। আমার বড় 2টা ভাইয়া আছে, তারা নারায়ণগঞ্জে পড়াশোনা করতো, মানে বাসায় থাকতো। তো আমার আবার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আব্বা আমাকে ডাক্তারি পড়াবে। তো ডাক্তারি পড়বো যেহেতু, তার মানে অনেক পড়াশোনা করতে হবে, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে। তো সেই নিরিখে আমি তখন পড়াশোনা করতেছি। তো যেহেতু ডাক্তারি পড়বো, সুতরাং পড়াশোনার অনেক চাপ, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে হবে।
তো আমার আব্বু তখন আমাকে নিয়ে মানে খুবভাবে হচ্ছে গর্ব করে, সবার কাছে বলে। আর আমার এসএসসি রেজাল্টও অত্যন্ত ভালো হয়েছে, খুবই ভালো একটা রেজাল্ট হয়েছে এসএসসিতে। দেন এবার আব্বু করলো কি, আমি তখন এসএসসি পাস করার পরে আমাদের ঢাকা থেকে কলেজে ভর্তি হয়েছি, কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে গিয়ে কলেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, ওভাবে ক্লাস করতে পারি না। পরে আমি ওইখানে চলে যাই, মানে শহরে চলে যাই, এবং শহরে গিয়ে আমি তখন কলেজে পড়াশোনা করতেছি, মেসে থাকতেছি শুরু করি। মানে একটা মেসে আমরা কয়েকটা বন্ধু মিলে আমরা ওখানে থাকি। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে। আমি গ্রাম থেকে শহরে যাওয়ার ঠিক 3 মাস পরে আমি প্রায় সময় আম্মুর সাথে কথা বলতাম। তো 3 মাস পরে আমি একদিন আমার আম্মুর সাথে কথা বলতেছি। ওই সময় কিন্তু নুসরাত অতটা বড় না, মানে আমি যখন কলেজে পড়ি তখন নুসরাত হয়তো ক্লাস 9 বা 10 পড়বে, যদি পড়াশোনা করতো আর কি, এরকম হয়তো ওর বয়সটা। তো ওইখানে যাওয়ার পরে এবার 3 মাস হবে, এরকম 3 মাস পরে আমি একদিন আম্মুর সাথে কথা বলতেছি ফোনে কথা বলা অবস্থায় আমি শুনতেছি কে জানি কান্না করতেছে আমার আম্মুর পাশে বসে বসে, মানে খুব কান্না করতেছে। আমি তখন আম্মুরে বললাম যে আম্মু কাঁদে কে? আমার আম্মু বলে নুসরাত। তাই আমি বললাম যে কী বলো, নুসরাত কাঁদবে কেন, কী হয়েছে? আমার আম্মু বলে ওরে আমি জবাই করব, ওরে আমি টুকরা টুকরা করে নদীতে বাসায় দিব, ওর মতো মেয়ে আমার দরকার নাই, এগুলো আম্মু বলতেছে। তখন আমি বললাম যে কী হয়েছে তুমি আমার কাছে বলো, তুমি মন খারাপ কেন করতেছো, এবং ওকে মেরে কেটে নদীতে বাসায় দিবা, মানে এইসবের মানে কি? আমার আম্মুর কথাই একটা যে এরকম বজ্জাত দজ্জাত এরকম খারাপ মেয়ে আমার আম্মু লাগবে না, এগুলো আম্মু বলতেছে। তো যাই হোক, আমি ওই দিন ফোনটা কেটে দিলাম। ভাবলাম যে আম্মু হয়তো মাঝে মাঝে ওর উপরে খুব রাগ করো, মাঝে মাঝে কাজ টাজ ভুলটুল করে ফেলে, তো এই জন্য হয়তো আম্মুর উপর রাগ করছে, বিষয়টা তো এরকমই কিছু হবে। আমি আর মেজর কোনো কিছু চিন্তা করলাম না। কিন্তু ভাই এর পরে যেটা হইলো সেটা হচ্ছে, আমি খেয়াল করে দেখলাম এর পরের দিন আমি আম্মুকে যখন ফোন করছি, একইভাবে আমার আম্মু তখনও নুসরাতকে বকতেছে, আমার সাথে ফোনে কথা বলতেছে, এবং নুসরাতকে প্রচণ্ড রকমের গালাগালি করতেছে যে তোরা আমি এটা করবো ওইটা করবো, খুব খারাপ ব্যবহার করতেছে। তখন এই বিষয়টা আমার কাছে কেমন যেন একটু লাগলো যে কী ব্যাপার, আম্মু এরকমটা সবসময় কেন নুসরাতের সাথে করবে, এবং এরকম করার তো কোনো মানে হয় না। দেন আমি আম্মুরে বললাম যে আম্মু তুমি ফোনটা একটু নুসরাতকে দাও, আমি ওর সাথে কথা বলবো। আমার আম্মা বলে তুই কী কথা বলবি ওর সাথে তোর কী কথা? আমি বললাম তুমি একটু মোবাইল ফোনটা দাও না, আমি একটু কথা বলি। আমি তখন ফোনটা ওর কাছে দিল, ও তখন খুব কান্না করতেছে, প্রচণ্ড রকমের কান্না করতেছে, এবং ওর কান্নার শব্দটা আমার বুকে এমনভাবে বিঁধতেছে, মানে আমার কাছে মনে হচ্ছে যেন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি ওরা খুব পছন্দ করি, বোন হিসাবে হোক আর যেই হিসাবে হোক, ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। তো ওর অবস্থাটা যখন এরকম, এই কথাগুলো যখন আমি আম্মুর কাছে শুনতে পাই, ভাই আমি তখন এই দুনিয়াতে আর নাই, খুব খারাপ লাগে। আমি তখন কী করি, এর পরের দিনে আম্মুকে কোনো কিছু না বলি, আব্বুকেও কিছু না বলি, আমি হঠাৎ করে ঢাকা থেকে নারায়ণগঞ্জে চলে আসি আমাদের গ্রামে। আসার পরেই আম্মু তখন আমাকে বলতেছে যে কী ব্যাপার, তুই কাউরে কোনো কিছু বললি না, হঠাৎ করে কেন চলে আসলি? আমি যখন আর বাসায় এসে তখন 11টার মতো বাজে, দিনে 11টা। তো নুসরাত তখন পাকঘরে কাজ করতেছে। আমি বললাম এই কাজ বন্ধ কর, তুই এদিকে, তোর সাথে আমার কথা আছে। ও তখন আসে, আমি ওরা আমাদের বাসার পিছনে নিয়ে যাই, বাসার পিছনে একটু বসার মতো জায়গা আছে, ওখানে নিয়ে বসছি। বসে আমি বললাম যে নুসরাত কী হয়েছে তোর বলতো, 2 দিন ধরে আম্মুকে ফোন দিয়েছে এবং 2 দিনে তুই কান্নাকাটি করলি, ঘটনা কী হয়েছে তোর আমার বলতো? ও তখন কাঁদতে কাঁদতে আমাকে বলতেছে ভাইয়া ঢাকা থেকে আমার জন্য কোনো একটা চাকরি হবে, তুমি আমাকে একটা চাকরি ঠিক করে দিবা। তো ছোটোবেলা থেকে আমাদের সাথে বড় হচ্ছে, একদম ছোটোবেলা থেকে, হঠাৎ করে যখন এটা বললো আমি তো একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, তোর ঢাকাতে কেন চাকরি লাগবে, মানে ঢাকাতে চাকরি করতে হবে কেন, কী হয়েছে আমাকে বলতো? তো আমাকে বলে না আমি কোনো কিছু বলতে চাই না, এবং আমার কারো উপরে কোনো অভিযোগও নাই। ছোটোবেলায় বাবাকে হারাইছি, মাকেও হারাইছি, মানে পৃথিবীতে তো আমার আপন বলতে কেউই নেই। তোমাদের বাসায় আছি, তোমার বাবাকে বাবা ডাকে আর তোমার মাকে মা ডাকে, তোমাকে আমি ভাইয়ের মতো সম্মান করি। যদি পারো তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও, আমি ঢাকাতে চলে যাব, যে কোনো কাজ হোক আমি করব, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম আরে পাগলি, তুই কাজ করবি ভালো কথা, তোকে আমি ঢাকায় নিয়ে যাব, কাজও দিব, সব কিছুই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কী এমন ঘটনা ঘটছে যেটার কারণে তুই এভাবে চলে যেতে চাস? ও আমাকে বলে আমি বলতে পারবো না, আমার এটা বলার মতো ভাষা নাই। আমি বললাম আচ্ছা কোনো সমস্যা নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, এবং আমি আমার আম্মুকেও বলবো না, তুই আমার কাছে খুব ফ্রিলি না, আমরা সবসময় দুষ্টামি করতাম, কত খেলতাম, মাঠে যাইতাম, ঘাটে যাইতাম, আমাদের মাঝে এত ভালো সম্পর্ক, তাহলে তুই আমার কাছে বলবি না, অ্যাটলিস্ট আমার কাছে তো বলতে পারিস, বোন না ভালো, তুই আমার কাছে বল কী হয়েছে, আর তোর কাছে আমার অনুরোধ তুই কথা লুকাইস না। ও তখন কান্না করতে করতে আমাকে বলতেছে যে আমি আর এসব নিতে পারতেছি না। আমি বললাম যে কোন সব তুই আর নিতে পারতেছিস না? ও বলে যে মানে তোমার আম্মুর অত্যাচার। আমি বললাম আমার আম্মু তো ছোটোবেলা থেকেই তোর সাথে এরকমটা করে, দুষ্টামি করে, কথাবার্তা বলে, বা একটু বেশি তোকে শাসন করে, তুই কি এই অত্যাচারটা নিতে পারতেছিস না? ও বলে না, ভিন্ন একটা কথা। আমি তখন বললাম আচ্ছা কথা না পেয়েছি, তুই আমাকে প্লিজ বল তো ভিন্ন কথাটা কি? আমাকে বলে যে তোমার ভাইয়া তোমার বড় ভাইয়া আমার দিকে খারাপ নজর দিয়েছে, এবং এটা তোমার আম্মু বুঝতে পারার পরেও
তোমার আম্মু কোনো প্রতিবাদ করে না, উল্টা আমাকে গালাগালি করে। ওর এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হচ্ছে আমি দুনিয়াতে নাই। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে বিষয়টা কী, এইটা কোন ধরনের কথা, এটা কীরকম কথা হতে পারে যে এমন একটা ঘটনা। আমি জাস্ট তখন একদম চুপ, কাউকে কোনো কিছু বলি না। আমি বললাম যে নুসরাত, তুই আমার দিকে, মুখের দিকে তাকা, তুই আমার কাছে আমার বোনের মতো, আমি তোকে অনেক আদর করি, সম্মান করে ভালোবাসি, ছোটোবেলা থেকে আমরা একসাথে হেলে দুলে বড় হয়েছি, তুই আমার কাছে একটু ক্লিয়ার করে বল। ও আমাকে বলে যে আপনার আম্মু অনেক দিন দেখছে যে আপনার ভাই আমাকে জড়ায় ধরে, অন্ধকার কোনো ঘর পাইলে, একা কেউ না থাকলে পিছন থেকে আসবে, আমাকে জড়ায় ধরবে এবং আমার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করে। আমি অনেক কষ্ট করে নিজেকে ঠিক রাখছি বা ওনার সাথে আমি এগুলো করতে চাই না, কিন্তু আপনার আম্মু দেখার পরেও আপনার আম্মু এসবে কোনো প্রতিবাদ করে না, আপনার আম্মু কোনো কথা বলে না, আপনার আম্মু দেখার পরেও উনি নীরব ভূমিকা পালন করে। আমি তখন বললাম তুই কী বললি? আমার আম্মু বলে হ্যাঁ, আপনার আম্মু দেখেও কোনো কিছু বলে না, আপনার বড় ভাই এই পর্যন্ত 5 থেকে 6 বার আমাকে জাপটায় ধরছে, আপনার আম্মু দেখে আমার উল্টা বলে যে তুই ঠিকমতো কাপড় পরিস না কেন, ওড়না পরিস না কেন, এটা করিস না কেন, ওইটা করিস না কেন। তো দেখেন ভাই, আমি যদি বাসায় কাজ করি তো অনেক সময় তো কাপড় চোপড় আসলে ঠিক থাকে না। একটা মেয়ে মানুষ বাসায় কাজ করতে গেলে কাপড় চোপড়ও কিছুটা উল্টাপাল্টা হয়ে যায়, এটা তো আর আমি ইচ্ছা করি না। আপনার আম্মু এটা বুঝে এবং বুঝার পরেও কেন আমার সাথে এরকমটা করে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই মন খারাপ করিস না, আমি দেখি কী করতে পারে। ও আমার তখন পা ধরে কান্নাকাটি করে বলে আপনার পায়ে ধরি, আপনার আম্মুরে কিছু বললেন না, কারণ আপনার আম্মুরে যদি কিছু বলেন এতে আমার উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হবে। কারণ আপনার আম্মু আমাকে কোনো দিনও বুঝে নাই এবং তিনি আমাকে বুঝবেও না। তিনি আমার সাথে খারাপ ব্যবহার করবে এবং উল্টা আমাকে আরও বেশি বকা শোনাবে যে আমি আপনার কাছে বিচার দিয়েছি। মেহেরবানি করে আপনার কথাটা কাউকে বললেন না, যদি পারেন আপনি আমার এই উপকারটুকুন করেন, ঢাকার বাইরে কোনো একটা জায়গা আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন, বা ঢাকার ভিতরে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেন, আমি একটা কাজ করব, আমি সবার সাথে আর জড়িত থাকতে চাই না। দেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, সমস্যা নাই, চলো আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। এটা বলে বিকেলবেলা আমি আর আম্মুকে কোনো কিছু না বলে তখন ঢাকাতে চলে আসছি। তো মেসে তখন আসছি, আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে। চিন্তা করতেছি কি করা যায়। এখন আমি মাগরিবের পরে ভাবতেছিলাম এটাই যে ওরে যে আমি একটা কাজ দেবো, তো কোনো পড়াশোনা করে নাই, নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না, নিজের নাম লিখতেও ওর অনেক কষ্ট হয়। এর মধ্যে আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো নাই, আবার দেখতে অনেক সুন্দরী, দেখা যায় কোথাও কাজ দিলে মানুষ ওর কাজের দিকে না তাকে ওর শরীরের দিকে তাকাবে। সব বিষয়গুলো নিয়ে আমি তখন খুব বেশি একটা টেনশনে পড়ে যাই, একটা চিন্তার মধ্যে পড়ে যায় যে কী করব, কী করা যায়, এটা নিয়ে ভাবতেছিলাম। এমন ভাবনা চিন্তা করতে করতে আমি হঠাৎ করে মনে হলো আমরা যে বাসায় থাকি ওই বাসার যিনি বাড়িওলি, বাড়িওলির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো, আন্টির সাথে আমার সম্পর্কটা খুবই মধুর, আন্টি আমাকে অনেক বুঝে, আমি আন্টিকে বুঝি, দুজনের মাঝে অনেক ভালো একটা সম্পর্ক। তো আমি চিন্তা করলাম যে আমি বিষয়টা আন্টিকে জানাই, আন্টিকে জানাই বলতে আমি বলবো যেরকম আমার একটা বোন আসবে, আমার কাজিন আপনার বাসায় থাকবে, এখানে কিছু একটা করবে, আমি আপনাকে মাসে এসে টাকা দিব, এটা আমি চিন্তা করলাম। এবং ওই চিন্তাটা করে পরের দিন আমি তখন বাড়িওলি আন্টিকে বললাম যে আন্টি এমন ঘটনা। আন্টিকে বলা মাত্র আন্টি তখন রাজি হয়ে গেল। তিনি আমাদের মেসে যত পোলাপাইন আছে সবচেয়ে বেশি আমাকে পছন্দ করে, আমাকে অনেক আদর করে এবং আমার প্রতি ওনারা অনেক টানাদর ভালোবাসা। এক কথায় তিনি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই নাফিও, তোমার বোনকে তুমি নিয়ে আসো। ওই দিনে আমি প্রায় 12টার দিকে ওরে কল দিলাম দুপুরবেলা। ওরে আমি আসার সময় কিন্তু আমার একটা মোবাইল ফোন দিয়ে আসছিলাম, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আমার হাতের যে ফোনটা ছিল ওই ফোনটা আর একটা নতুন সিম কার্ড আমি তাকে দিয়ে আসছি। পরে আমি তার নাম্বারে ফোন করছি, আবার রাতেও ফোন করছিলাম একবার, কিন্তু রাতেও ধরে নেই, ও আম্মু পাশে ছিল তো এই জন্য। পরে দিনে ফোন দিছি, ধরছে। তাই আমি বললাম যে বোন রে, এমন একটা কাজ তো পাইতেছি না, এখন আপাতত তুই কি আসবি এরকম। ও বলে হ্যাঁ আমি আসবো। আমি বললাম তাহলে বিকেলবেলা তুই আমাদের বাড়ির পিছন অমুক জায়গায় আয়, আমি যাইতেছি, আমি তোকে ওখান থেকে নিয়ে আসবো। ও বলে আচ্ছা ঠিক আছে। আমি ওকে একটা লোকেশন দিলাম, ওই লোকেশনে ও তখন বাসা থেকে বের হয়েছে, বেরিয়ে ওই লোকেশন অনুযায়ী আসছে, অ্যান্ড আমিও তখন গেছি। আমি যাওয়ার পরে ওরা আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসছি, আনার পর ঢাকাতে নিয়ে আসছি, আইনা আমার সরাসরি আমার ওই বাড়ির আন্টির পাশে উঠিয়ে দিছি। আর এদিক দিয়ে সন্ধ্যার পরে তো আমার বাপ মা দুজনেই পাগল হয়ে গেছে যে কী ব্যাপার, ও কোথায় গেল। এখানে ওইখানে বিভিন্ন জায়গায় তারা পত্রিকায় পর্যন্ত ছবি দিয়ে দিছে এবং ওর ছবি উঠে তারপর বিভিন্ন জায়গায় দেওয়ালে মেকিং করতেছে, খুবভাবে হচ্ছে ওকে খুঁজতেছে, অনেক জায়গায় খুঁজতেছে, বাট ওকে আর ওভাবে পাওয়া যাচ্ছে না, বা ও আর কারো ফেসও হচ্ছে না, একরকম লুকিয়ে গেছে আর কি। তো খুব টেনশন করতেছে সবাই মিলে, সবাই খুব টেনশনে পড়ে গেছে যে এইভাবে কোথায় চলে গেল একটা মেয়ে, ওরে পাওয়া যাচ্ছে না। আমার আব্বু আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করতেছে যে নাফিও তুই কি জানিস ও কোথায় গেছে, কারণ তোর সাথে তো সম্পর্কটা অনেক ভালো, এখন কিছু করলে তো তোকে বলেই করবে, অবশ্যই তোকে জানাইছে।
এরকম কোনো কিছু হয়েছে কিনা। আমি বললাম যে না, আমি তো জানি না ও কোথায় গেছে, এবং ওর সাথে আমার ওরকম কোনো কথাই হয় নাই, আমি আসলেই জানি না, ওগুলো বলতেছিলাম। তো লাস্ট পর্যন্ত আমার আব্বু খুব মন খারাপ করে, মানে আম্মু মন খারাপ করে, পাওয়া যায় না, আমি ওখানে তার লুকিয়ে রাখি। তো এদিক সেদিক আসলে আমি ওর জন্য কাজ খুঁজি না যে বিষয়টা তা না, কাজ খুঁজি, কিন্তু এমনভাবে আসলে ভালো কোনো কাজ ওর জন্য পাওয়া যায় না, ভালো কোনো কাজ পাওয়া যায় না, তার এরকম ভালো কোনো কাজ আমি দেখিও না। তেন এভাবেই আমি ওর সাথে পড়ে আসছি, ও আমার সাথে পড়ে আসছে, আমি ওর সাথে পড়ে আছি। একরকম ভালোবাসাবাসির সম্পর্ক না থাকলেও মানে দুজনের মাঝে অনেক ভালো লাগে একটা সম্পর্ক ছিল। যেমন আমার শুক্রবারে কলেজ বন্ধ থাকতো, আমি শুক্রবারে ওকে নিয়ে ঘুরতে যাইতাম, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি ওকে নিয়ে ঘুরতাম। তো ঘুরতে ঘুরতে আমাদের দুজনের মাঝে আস্তে আস্তে করে এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু হয়। ভালো লাগাটা হচ্ছে এরকম যে যেহেতু আমরা একই বাসায় থাকি, যে কোনো সময় ওরা ফোন করি, এবং ও ওই বাসাতে আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য রান্নাবান্না করে নিয়ে আসে, এইটা ওইটা বাসায় রান্না করে এবং রান্না করে আমার জন্য নিয়ে আসে। মেসে যারা থাকে তারা আসলে সবসময় তো রান্না করে খেতে হয়, আমরা সবসময় রান্না করে খাই, কিন্তু ও আসার পর থেকে আমাদের আর রান্নার ঝামেলাটা নাই। ও আন্টির বাসায় থাকতো, ওইখানে আমি জাস্ট বাজার করে দিতাম, ও রান্না করে আমাদের সবাইকে খাওয়াইতো। তো বন্ধুবান্ধব মোটামুটি সবাই তখন বিষয়টা জানতো বলতে সবাইকে মোটামুটি জানাইছি। তো এমন করে সম্পর্কটা সামনে দিকে যেতে যেতে একটা পর্যায়ে মানে ওকে আমার খুব বেশি ভালো লাগে, এবং ওই এলাকারও অনেক মানুষ ওকে নিয়ে সন্দেহ করতে শুরু করে যে একটা মেয়ে, এরকম সুন্দরী একটা মেয়ে ওই এলাকাতে আছে, আর সে কী করে, কোন জায়গায় যায়, মানে প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা একটু নজরে পড়ে আর কি, যে আসলে মূলত করে এটা কি, সবাই বিষয়টা অনেক সন্দেহ করে। তো সেই সন্দেহের সূত্র ধরে আমি তখন পরিকল্পনা করলাম, মানে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি যেভাবেই হোক মানে ওকে আমি মানে আমার নিজের করে নিব। মানে আসলে এতটাই ভালো লেগে গেছিলো যে বলে বোঝাতে পারবো না, কারণ আমাদের অনেক স্মৃতি আছে, অনেক মধুর মধুর স্মৃতি। ওখানে আমি প্রত্যেকটা শুক্রবারে সকালবেলা ঘুরতে যাইতাম, অনেক সময় রাত 12টা 1টা 2টা বাজে আমার বাসায় আসতাম, এবং খুব একটা ভালো লাগা কাজ করে। সেই জায়গা থেকে আমি নিজে ওকে অফার করি যে এমন এমন ঘটনা, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই বা তুমি রাজি হবা কিনা। ও আমাকে বলে যেটা তো কখনোই সম্ভব না, তোমার আব্বুর মতো কখনোই মানবে না, কারণ তা তো আমাকে ছোটোবেলা থেকে বড় করছে, এবং এলাকার সবাই জানে আমরা ভাই বোন। তাই আমি বললাম এলাকার সবাই কী জানে তা জানি না, আমি তো তোমাকে আর এলাকাতে নিব না, আমি ওভাবে তোমাকে বিয়ে করব। তা ও তখন একরকম রাজি হয়। আমিও তখন এই বিষয়টা, তখন আমার যে বন্ধুগুলো থাকে, আমার তো অনেক বন্ধু থাকে যাদের সাথে আমার খুব চলাফেরা, মানে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, আমি মেসে যাদের সাথে থাকি আর কি, ওদের অনেককে আমি বিষয়টা জানাই যে আমি ওর বিয়ে করবো, এমনি এমনি ওর সাথে আমার সম্পর্ক, এগুলো সবাইকে জানে। এবং বন্ধুবান্ধবের মধ্যে কে কী আমি জানি না, আমার ফ্যামিলিকে সম্ভবত ব্যাপারটা জানায় দেয়, মানে আমার আব্বু আম্মুকে, আই এম নট শিওর, বাট মনে হয় যেন জানায় দেয়। একদিন হঠাৎ করে সকালবেলা আমার আব্বু আর আম্মু আমার মেসে আছে, আইসা মানে দরজা ধাক্কা, আমি তখন ঘুম থেকে উঠি সকালবেলা একদম ভোরে, আমি দরজা খুলি, খোলার পরে দেখি যে আমার আব্বু খুব রাগান্বিত অবস্থা, আম্মুও, সাথে আমার আরেকটা খালাম্মা আছে। আমার আম্মু বলে নুসরাত কোথায়। এটা কিন্তু অনেকগুলো মাস এখানে পেরিয়ে গেছে, প্রায় 6-7 মাস পেরিয়ে যাওয়ার পরের কথা আমি বলতেছি, আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছিলাম। তা আম্মু যখন হঠাৎ করে আমাকে বলে নুসরাত কই, আমি বললাম আমি কী করে বলবো নুসরাত কই। আম্মু এই নুসরাতকে আমি কী করে বলবো এটা বলা মাত্র আম্মু তখন কী করলো, আমার হাত দিয়ে আমাকে থাপড়াইতে শুরু করে, মানে মারতেছে। আমার চুলগুলো খুব লম্বা ছিল, চুলের মধ্যে ধরে চুল মাথার মধ্যে ঘুরাইতে আসে, এবং বলতেছে তোর এত বড় সাহস, তুই আমার কাছে মিথ্যা বলিস, তুই আমার সন্তান, আমি তোরে পেটে নিছি, আমি তোরে চিনি না। খুবভাবে খারাপ ব্যবহার করতেছে। এক পর্যায়ে আমার আম্মু তখন করলো কি, একদম সোজা আমাকে নিয়ে আমার চুলের মুঠিতে আমাকে টানতে টানতে দোতলায় চলে যাচ্ছে। এখন যখনই আম্মু আমাকে নিয়ে দোতলায় চলে যাচ্ছে, কারণ দোতলাতে নুসরাত আছে, তা আমি তখন বুঝে গেলাম যে আমার আম্মু জেনে গেছে, যে কোনোভাবে আম্মু জেনে গেছে যে নুসরাত এখানে আছে, এটা আম্মু জেনে গেছে। তো আমাকে ওরকম চুলের মুঠি ধরে দোতলায় উঠে তখন কলিং বেল টিপে, বাড়িওয়ালা আন্টি কলিং বেল টিপার পরে ও তখন দরজা খোলে, মানে নুসরাত দরজা খোলে। নুসরাতকে দেখে তো আমার মা তখন আরও বেশি রেগে গেছে, এইখানেই নুসরাতকে মারতে শুরু করছে, মানে এত পরিমাণের মারতেছে যে মায়ের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। এবং আমার চোখের সামনে ওকে মাইরা গাড়িতে উঠাই ফেলছে। বাড়িওয়ালা আন্টি তখন অবাক দৃষ্টিতে তাকায় আছে, উনি কোনো কিছু বলার নাই, যেটা আমাকেও মারতেছে, এবং আমি বলছি যেটা আমার আব্বা আম্মা। তো নুসরাতকে তখন ওখান থেকে মাইরা গাড়িতে উঠে নিয়ে গেছে, আমি তখন এখানেই পড়ে আছি। তো নুসরাতের কাছে একটা মোবাইল ফোন ছিল, ওইটা আমি আগ থেকে আমাদের বাড়ি থেকে ওইটা ওর কাছে দিয়ে রাখছিলাম। বাড়িওয়ালা আন্টির বাসায় যখন থাকতো তখন আমি রাতের পর রাত ওর সাথে ফোনে কথা বলতাম, ওর সাথে আমার একটা সম্পর্ক, ভালো লাগে, একটা ভালোবাসার সম্পর্ক, সবসময় ফোনে কথা বলতাম, এবং আমাদের মাঝে অনেক রকমের সম্পর্ক হয়ে গিয়েছে ঢাকাতে যাওয়ার পরে। তো এরপরে যেটা হইলো, ওকে তখন নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুবান্ধব, মানে আমার এই বন্ধুদের ভিতরেই কেউ না কেউ আমার আব্বুকে বলে দিয়েছে, আমি শিওর আর কি। আমি তখন রাগ করে মেসের কারোর সাথেও কথা বলি না, দিনটা কোনো মতো কেটে গেল। রাতের বেলা বাসার ছাদে গিয়ে খুব কান্না করতেছি। বাড়ির আন্টিটা তখন আমাকে দেখে বলতেছে যে নাফিও, এই মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, এবং মেয়েটার তোমার আম্মার যে আক্রোশ দেখলাম, মেয়েটাকে মনে হয় মেরেই ফেলবে তাকে নিয়ে।
আমি তখন রাতটা যে কীভাবে কাটাই আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সারাটা রাত আমি বাসার ছাদে বসে বসে কান্না করি। সকালবেলা হয়, সকাল হওয়ার পরে আমি তখন আব্বু আম্মুকে কোনো কিছু না বলে ডিরেক্টলি তখন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরেই মানে নুসরাতের দিকে দেখি, নুসরাতকে দেখি যে এমন মারা ওকে মারছে, ওর পুরো শরীরে মানে আমার মনে হয় যেন রেলগাড়ির মতো, মানে ওর দাঁতে মারবার, মুখে, মানে কপালে খুবভাবে মারছে। এবং ওর চুলগুলো অনেক লম্বা ছিল, মানে পা পর্যন্ত পড়তো চুল। চুলগুলোকে সব কাইটে ফেলছে, মানে আমার আম্মু চুলগুলো সব কাইটে দিছে, মানে চুলগুলো একদম ছেলেদের চুলের মতো করে ফেলছে, সবগুলো চুল কাটা। মানে আমি ওকে দেখে চিনতেই পারি না যে এই মানুষটাকে আমি গতকালকে দেখলাম এরকম, আজকে একরকম। মানে একদিনের ভিতরে ওকে পুরো পরিবর্তন করে ফেলছে। আমার তখন খুব রাগ হয়েছে। আমি তখন নুসরাতকে বললাম, নুসরাত তুমি আমার সাথে চলো, আমি তোকে নিয়ে যাবো। এটা বলার পর তখন বড় ভাই আমার সামনে এসে দাঁড়াইছে, আমার যে বড় ভাই আয়সা আমরা বলতেছে, কিরে নাফি তুই এগুলো কী শুরু করছিস? তো বড় ভাইয়ের উপর তো আমি এমনি আগে রেগে আছি, কারণ নুসরাতের আজকের এই করুণ পরিণতির জন্য আমার বড় ভাই দায়ী। কারণ আমার বড় ভাই ওকে শারীরিকভাবে নির্যাতন করতো, ও ওই সাথে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করতো, যার জন্যই তো আমার আম্মু বড় ভাইয়ের পক্ষ নিয়ে ওকে মারতো বা ওইখান থেকে পালাইতে বাধ্য হয়েছে। আমি তখন বাইরে বললাম যে ভাইয়া তুমি সরো, আমি ওরে নিয়ে যাবো। আমার ভাইয়া বলো, তোর এত বড় সাহস, তুই আব্বা আম্মার মুখের উপরে কথা বলিস, একটা কাজের মেয়ের জন্য তুই আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করিস, মানে এইটা বলে বড় ভাই তখন একটা মানে অধিকার খাটায় আমার সামনে এসে দাঁড়াইছে। বড় ভাইয়ের সাথে ধাক্কাধাক্কি করতেছি, মানে একরকম আসলে ফাইটিং আর কি, মারামারি। আম্মু তখন কোত্থেকে জানে আসছে। তো আম্মু তখন আসছে, আসার পরে আমি তখন আসলে মানে বড় ভাইকে মারতেছিলাম, মানে ঘুষি দিছিলাম আর কি খুব জোরে। তো বড় ভাইকে ঘুষি দিতেছি, ওই ঘুষিটা তখন মানে বড় ভাইয়ের মুখে না পড়ে আমার আম্মুর মুখে পড়ছে। আমার আম্মুর মধ্যে ছিল আর কি, মারামারির এক পর্যায়ে আম্মুর মুখে পড়ছে, এবং পড়ার পর আমার আম্মুর সামনের একটা দাঁত পুরো পড়ে গেছে, এবং মাংসের যে মানে ঠোঁটটা একদম থেতরায় গেছে, মানে ঠোঁটের পুরোটা অংশ কেটে গেছে। এই দৃশ্য দেখে আমার বাবা তখন পুলিশ কল দিয়েছে। মানে ওই মানে ভাই মারামারি করতেছে, আম্মু আঘাত খাইছে, পুলিশ কল করছে, পুলিশ বাসায় আসার পর আমাকে ধরছে। তা ধরার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। আমার বাবা মা, আমার বড় ভাইয়া সবাই তখন আমার এগেনস্টে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করতেছে যে আমি ঢাকায় থাকি, ওখানে আমি নেশা করি, আমি নেশাগ্রস্ত, আমি বাসায় এসে আব্বু আম্মুর গায়ে হাত তুলি, মানে এবং আমি আমার মাকে মারছি, যেহেতু ডকুমেন্ট প্রমাণ আছেই। ওখান থেকে পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরায় নিয়ে গেল। দেখেন একটা ছোট্ট মারামারির ব্যাপার, এবং সেটা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। অথচ সেই মামলায় আমাকে নেওয়ার পরে আমাকে 21 দিন পর্যন্ত থানাতে আটকায় রাখে। জাস্ট থানাতে, আমাকে কোর্টেও নিয়ে যায় না, আমাকে কোর্টেও চালান করে না, জাস্ট থানাতে 21 দিন আটকায় রাখে। 21 দিন পরে আমি তখন বের হই, মামলা নিষ্পত্তি হয়ে বের হই। 21 দিন পরে বের হয়ে আমি তখন থানা থেকে বেরিয়েছি, কেউ আমাকে আনতেও যায়নি। মানে এমন না যে পরিবারের কোনো মানুষ আমাকে রিসিভ করতে গেছে, আমাকে থানা থেকে কেউ আনছে তাও না। 21 দিন পরে থানা থেকে বেরোয়ার পর আমি তখন বাড়িতে আসি, এবং বাড়িতে আসার পরে রাস্তার মধ্যে আমাদের এলাকার কাজের ছেলে আর কি, মানে আমাদের এলাকার মধ্যে আমাদের বাসার কাজের ছেলে রাহাত, মানে ও আমাদের বাসায় সবসময় কাজ করতো। আমাদের বাসায় একদম ছোটোবেলা থেকে আমাদের এখানে আছে, ইয়ার মতোই, নুসরাতের মতোই। ওর সাথে আমার দেখার পরে ও তখন আমাকে দেখে কেমন জানি একটু চোরের মতো কাট দিয়ে চলে গেছে। মানে অন্যদিন তো আমার সাথে দাঁড়াইলে দেখলে কথা বলতো যে ভাই কেমন আছেন, বা এটা ওইটা অনেক কথা বলতো, বাট ওই দিনও আমাকে দেখে জাস্ট কাট দিয়ে চলে গেছে। এইভাবে আমাকে যখন দেখেও কাট দিয়ে চলে গেল, আমার কাছে বিষয়টা তখন অনেক অবাক লাগলো যে কী ব্যাপার, রাহাত আমার সাথে কথা না বলে এইভাবে কেন চলে গেল। ওরে আমি আর কিছু বললাম না বলে বাড়ির দিকে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখি যে কেউ আমার সাথে কথা বলে না, আব্বাও কথা বলে না, আম্মুও কথা বলে না। আমি জেল থেকে বেরোইছি, বড় ভাইয়াও আছে, ছোটো ভাইয়াও আছে, কেউ আমার সাথে কথা বলে না। তাই আমি ওখান থেকে মানে পাকঘরে গেছি, আমি খাবো কিছু আর কি, আমার অনেক খিদা লাগছে। পাকঘরে গেছি, আমাদের কাজের মেয়ে আছে ওইখানে, কিন্তু নুসরাত নাই, মানে নুসরাতকে দেখতে পাচ্ছি না। অন্য একটা মহিলাও আছে আমাদের বাসায় কাজ করে, মানে পার্ট টাইম হিসাবে কাজ করে, তিনি টয়লেট পরিষ্কার করে বা যাবতীয় বাকি কাজগুলো করে। ওই মহিলার আমি বললাম যে আমার কিছু খাবার দেন। উনি আমার বলে যে খাবার তো আমি দিতে পারবো না, আপনি হাত দিয়ে নেন, কারণ উনি বাথরুম পরিষ্কার করে, তো এই জন্য উনি খাবার দেবে না। পরে আমি নিজের হাতে খাবার নিয়েছি, নিয়ে খাইতেছি। পরে আমি বলি, আন্টি নুসরাত কোথায়? এইটা বলার পর উনি বলে, নুসরাত তো ঘরেই আছে। আমি বললাম কোন ঘরে? বলে ওই রুমের কথা বলছে। পরে আমি খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়া দাওয়া করে বেরোয় নুসরাতের রুমের দিকে যাচ্ছি। ওই সময় আম্মু এসে আমার সামনে দাঁড়াইছে, আমার বলতেছে তুই কই যাস? আমি নুসরাতের সাথে কথা বলবো। আমার আম্মু তখন আমাকে বলতেছে যে নুসরাতের সাথে তোর কোনো কথা নাই, নুসরাত এখন অন্য কারো বউ। আমি বললাম মানে? নুসরাত অন্য কারো বউ মানে? আমার আম্মা বলে হ্যাঁ, নুসরাত এখন অন্য কারো বউ, ওর সাথে তোর কোনো কথা থাকতে পারে না, তুই বেরিয়ে যা। আমি তখন বললাম নুসরাত কার বউ? আমার আম্মা বলে রাহাতের বউ। আমি বললাম কোন রাহাত? আমার আম্মা বলে আমাদের বাসায় যে কাজ করে রাহাত। ম্যাম রাহাতের সাথে নুসরাতের বিয়ে কবে হয়েছে?
আমার আম্মা বলে আজকে 10 দিন। আমি বললাম তার মানে তোমরা আমাকে থানাতে আটকায় রেখা নুসরাতের সাথে রাহাতের বিয়ে দিয়ে দিছো? আমার আম্মা বলে যদি ভালো চাস এই মুহূর্তে এখান থেকে বের হয় ভালোই ভালোই বের হবি, নাইলে আমি এই রুমের ভিতরে ঢুকে বান্দির বাচ্চার আজকে আমি পিটাই মেরে ফেলামো, এরকম করে আম্মু বলতেছে। এবং আম্মুর যে আক্রোশ দেখলাম, আম্মু রুমে ঢুকে নুসরাতকে এখনই পিটাবে। তখন নুসরাতের কথা চিন্তা করে নুসরাতের মুখের দিকে তাকিয়ে মানে ভাবলাম যে আমার জন্য তুমি এটা অনেক কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে যার কোনো হিসাব নাই। এখন আম্মু আবারও যাবে, আবারও নুসরাতকে মারবে, আবারও পিটাবে, আর কত মেয়েটাকে মারি খাওয়াবো? গরিব হয়ে জন্মাইছি ঠিকই, তার অপরাধ? আমি তখন আর আম্মুরে কিছু বললাম না, নুসরাতকেও কিছু বললাম না, জাস্ট এখান থেকে চোখটা বন্ধ করে কোনো রকম ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে তখন আমি পুনরায় আবার ঢাকাতে চলে যাই, যে মেসে আমি আগে থাকতাম ওই মেসে। যাওয়ার পরে মেসটাও পুরো চেঞ্জ। আমাদের ওই মেসে অনেক কর্মঠুর ভাইও আছে, মানে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে তারাও থাকে, এবং বাকিরা স্টুডেন্ট, মানে স্টুডেন্ট এবং কাজ করা দুই টাইপের মানুষ আমার এই মেসে থাকতো। পরে ওখানে যাওয়ার পরে তো জানি ফ্যামিলি থেকে আর কোনো টাকা পয়সা দিবে না আমাকে, এবং ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক আর থাকবে না। ওখানকার ভাইটিরে বললাম যে ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। তেন একটা ভাই আছে, তিনি কিয়া কোম্পানিতে চাকরি করতো, পরে আমাকে কিয়া কোম্পানিতে ওই সময় একটা চাকরি দেয়, কিয়া কসমেটিক একটা চাকরি দেয়। তো আমি ওই ভাইয়ের সাথে তখন চাকরি করতেছি। মনটার একটা জিনিসই বুঝলাম যে যার পৃথিবীতে কেউ নেই তার তো আল্লাহ আছে। আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করি যে আল্লাহ তুমি রহমত করো, বা এইসবের জন্য তো আসলে আমি দায়ী না। আজকে নুসরাতের যে পরিণতি বা নুসরাতকে যে অবস্থা করছে এটার জন্য তো আমার বাবা মা দায়ী। আল্লাহ তুমি তাদের বিচার করো। আমি আর কিছু বললাম না বইলা দেন ওভাবেই আমি তখন ওখানে পড়ে আসি, কাজ করতেছি। প্রায় 2 মাসের মতো কাজ করি। 2 মাস পরে আমি তখন একটা নতুন নাম্বার ব্যবহার করতাম, যাতে ফ্যামিলির কারোর সাথে আমার যোগাযোগ না হয়, ফ্যামিলির কারোর সাথে কোনো যোগাযোগ করতে না পারি। 2 মাস পরে একদিন বিকেলবেলা আমি কাজ শেষ করে আসার সময় মাগরিবের একটু আগে দেখি যে রাহাত, মানে আমাদের বাসার যে কাজের ছেলে যার সাথে নুসরাতের বিয়ে হয়েছে, রাহাত দাঁড়ায় আছে আমাদের ঘরের দরজায়, মানে আমাদের মেসের দরজায়। রাহাতরে দেখার পর তো আমি খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার রাহাত এখানে। ভিতরে ঢুকলাম, জিজ্ঞেস করলাম যে রাহাত তুমি এই জায়গায়? পরে আমার বললো ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, আমি আপনার সাথে কথা বলতে আসছি। তো আমি বললাম ভালো কথা, আমার সাথে কী কথা, কী এমন কথা বলবা? বলে আপনি একটু এদিকে আসেন। এটা বলে আমাকে টানে, মানে আমাদের মেসের ওইদিকেই একটু টাইনেন একটা নীরবে কোনার ভিতরে নিয়ে বলতেছে যে ভাই আপনি কেমন আছেন? তাই আমি বললাম ভালো আছি, কারণ রাহাতের তো কোনো দোষ নাই, কারণ আমার আব্বা আম্মা তো রাহাতের কাছে জোর করে বিয়ে দিয়েছে, ওটা আমি বুঝি সব কিছু, তো রাহাতকে তো আমি কিছু বলবো না। পরে আমাকে বলে ভাইয়া জিজ্ঞেস করবেন না যে আপনার নুসরাত কেমন আছে? মানে এটা যখনও বলছে আমার কাছে মনে যেন আমার বুকের মধ্যে গিয়ে যেন একটা ছুরি দিয়ে আঘাত করছে, মানে ছুরি দিয়ে মনে আমার করে যে আঘাত করছে। তাই আমি বললাম যে তুমি এটা আমাকে বলতেছো কেন? রাহাত নুসরাত তো আমার না, নুসরাত তো তোমার। পরে আমার বেলা আপনি কী করে চিন্তা করলেন যে নুসরাত আপনার থেকে আমার হয়ে যাবে? বললাম তোমরা আজকে এত মাস সংসার করতেছো, বিয়ে শাদী করছো, তাহলে নুসরাত কি তোমার না? আমাকে বলে বিয়ে শাদী কেন? আমি যদি সারা জীবনও নুসরাতের সাথে থাকি তো নুসরাত কখনো আমার হবে না নাফিও ভাই, নুসরাত আপনার এবং সারা জীবন আপনারই থাকবে। আমি বললাম আসলে আমি তোমার কথাবার্তা কোনো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমাকে বলে ভাই আপনি বুঝেন না, আমি আজকে নিরুপায় হয়ে আপনার দরবারে আসছি, আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আমার জীবনটা ভিক্ষা দেন। আমি তখন বললাম মানে কি? তুমি কি বলতে চাচ্ছ যে আমি তোমাকে আমার জীবন ভিক্ষা, মানে তোমার জীবন ভিক্ষা দেবো? মানে তুমি কি এমন অন্যায় করছো আমার কাছে? পরে বলে ভাইয়া আজকে এই কয়টা মাস আমি নুসরাতের সাথে সংসার করতেছি, না আমি স্বামীর অধিকারটুকুন পাচ্ছি, না আমি নুসরাতের গায়ে হাত দিতে পারতেছি, এবং প্রতিটা রাত নুসরাত আপনার ছবির দিকে তাকায় থাকে, আপনার জন্য কান্নাকাটি করে, এবং আমি এই কথা না পারতেছি কাউরে বলতে। যদি আমি আপনার আম্মারে বলি আপনার আম্মা নুসরাতকে মারবে, নুসরাতের গায়ে হাত তুলবে, আমি এই কথাটা আপনার আম্মাকেও বলতে পারতেছি না, এবং নিজেও এই কথাটা সহ্য করে থাকতে পারতেছি না। ভাইয়া এটা কীভাবে কি আমি তো আর নিতে পারতেছি না। আমি তখন বললাম যে মানে তুমি কি বলতে চাও, তুমি কি শিওর? আমাকে বলে যে শিওর মানে আমি আজ পর্যন্ত বিয়ে হওয়ার আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন নুসরাতের গায়ে হাতও দিতে পারি নাই, নুসরাতের গায়ে আমি কখনো হাতও দেই নাই, এবং ওর সাথে আমি একটু ঠিকমতো কথাও বলি নাই। আমি তখন বললাম সব কিছুই ঠিক আছে রাহাত, আমি সব কিছুই বুঝলাম, কিন্তু তুমি এখন আমাকে কি করতে বলতেছো? আমাকে তখন ডিরেক্টলি বলে যে আপনি নুসরাতকে নিয়ে যান, আপনি কি করবেন নুসরাতকে নিয়ে সেটা আমি জানি না, বাট আপনি নুসরাতকে নিয়ে যান এবং আমাকে সব থেকে মুক্তি দেন। আমি তখন বললাম তুমি কি শিওর নুসরাত আমাকে এখনও ভালোবাসো? বলে জি এখনও ভালোবাসে এবং সারা জীবনও ভালোবাসবে। আমি বললাম তাহলে তুমি আমার ফোন নাম্বারটা নাও, রাতের মধ্যে আমাকে একটু নুসরাতের সাথে কথা বলাই দিবা। ও বলো আচ্ছা ঠিক আছে, এটা বলো তখন চলে গেল।
রাত 12:30 দিকেও তখন আমার কল দিছে। কল দিয়ে বলতেছে, আমি তো নাম্বার চিনি না। বললাম, ভাই আমি রাহাত। মানে ঠিক আছে, বলে নাও নেন ভাই নুসরাতের সাথে কথা বলেন। ফোনটা নুসরাতের কাছে দিল। দেওয়ার পরে মানে আমি কি বলবো, ও জাস্ট হুপিয়ে হুপিয়ে কাঁদতেছে। আমি বললাম, কাঁদতেছো কেন? ও আমাকে বলে, একটাবার আমার চিন্তা করলো না যে আমি কোথায় আছি? নিজে তো জেলে চলে গেলা, জেল থেকে বের হইলা, এরপরে আবার ঢাকায় গেলা, চাকরি বাকরি করতেছো, ভালোই আসো। আমি মানুষটার কোনো খোঁজখবর নিবা না? কেন নিবা? আমি তো ছোটোবেলায় বাবাকে হারাইছি, মাকে হারাইছি, এই দুনিয়াতে তো আমার আপন বলতে কেউ নাই। তো তুমি আমার কেন খোঁজখবর নিবা বলো? আমি তো জানি আমি দুনিয়াতে জন্মাইছি শুধু কষ্ট পাওয়ার জন্য, তাই তো কষ্ট পেয়ে যাচ্ছি। আমি বললাম, দেখো আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আমি যদি আবারও পুনরায় তোমার কাছে যাইতাম বা তোমার কাছে আমি তোমার কাছে যেতাম, তো কোনোদিন আমি তোমাকে পাইতাম না। কারণ আমার মা তোমাকে আরও মারতো, আরও অত্যাচার করতো, যার জন্য বুকের ভিতর এক পৃথিবী কষ্ট জমা নিয়ে আমি ফিরে আসছি তোমার কাছ থেকে। আমার ভালোবাসার মানুষটা যদি অন্য কারো কাছে ভালো থাকে তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমি কষ্ট পাইলেও কষ্ট সহ্য করে নিব। ও তখন আমাকে বলে, কী করে চিন্তা করলাম যে আমি অন্য কারো কাছে ভালো থাকবো? এটা তোমার ভাবনায় কী করে আসলো? আমি বললাম যে মানি। ও আমাকে বলে, জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তখন বললাম যে তুমি এখন কি বলতে চাও? ও আমাকে বলে, আমি তোমার কাছে যেতে চাই, হয় তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবা, তোমার কাছে রাখবা, না হয় আমি আত্মহত্যা করে মারা যাব। আমি আমার নিজের জীবন নিজে দিয়ে দিব, আমি সুইসাইড করব। মানে ওর মুখে এটা শোনার পরে আমি তো পুরো অবাক যে আল্লাহ এটা কী বলো, সুইসাইড করবে। আমি বললাম যে তুমি আত্মহত্যা করবা, আত্মহত্যা করলেই কি সব কিছু সমাধা হয়ে যাবে? ও আমাকে বলে, জানি না কি সমাধা হবে কি আর হবে না, বাট আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করে আমি দুনিয়া ছেড়ে চলে যাবো, আমি দুনিয়াতে আর থাকবোই না। আমি তখন বললাম, দেখো পাগলামি করো না, পাগলামির কোনো বিষয় না, তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় বিষয়টা বোঝার চেষ্টা করো। ও আমাকে বলে, আমার কোনো কিছু বোঝার নাই, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি আত্মহত্যা করবো, এটাই ফাইনাল। আমি তখন বললাম, তুমি কি আমার কাছে আসবা? ও বলে, হ্যাঁ। আমি যদি আমার কাছে আসতে হয় তাহলে তোমাকে একটা অভিনয় করতে হবে, তুমি কি অভিনয়টা করতে পারবা? আমাকে বললাম, আমি যে কোনো অভিনয় তোমার জন্য করতে পারি। আমি বললাম, ঠিক আছে, তাহলে আজকের পর থেকে, এই মুহূর্তের পর থেকে তুমি রাহাতের সাথে এমনভাবে চলাফেরা করবা যাতে আমার আব্বু আম্মু বুঝে যায় যে রাহাতের সাথে তোমার সব কিছু হয়ে গেছে এবং তুমি রাহাতকে নিয়ে ভালো আছো। তোমাদের মাঝে কোনো অবৈধ সম্পর্ক, মানে তোমাদের মাঝে কোনো ঝগড়াঝাটির কোনো সম্পর্ক নাই, ভালোবাসার সম্পর্ক। তুমি রাহাতের সাথে অনেক ভালো আছো, রাহাতও তোমাকে নিয়ে অনেক ভালো আছে। এই বিষয়টা যাতে আমার আব্বু আম্মু বুঝে, এই জন্য তোমাকে ওই ভূমিকা অভিনয় করতে হবে, তুমি পারবা? আমাকে বলে, 100 বার পারবো, কেন পারবো না? আমি এমন ভূমিকা অভিনয় করব আপনার আব্বু আম্মু বুঝতেই পারবে না যে রাহাতের সাথে আমার কখনো ঝগড়া হচ্ছে বা আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। আমি বললাম, ঠিক আছে, তুমি এটা করো এবং বাকি সব কিছু আমি সামলাই নিব। রাহাতের কাছে ফোনটা তো দিল। পরে আমি বললাম যে রাহাত, তুমি ওর দিকে খেয়াল রাখো এবং আমি অচিরেই কোনো একটা কিছু করব। ও বলো, আচ্ছা ঠিক আছে। ও তখন ফোনটা কাটলো। দেন আমি তখন বসে বসে চিন্তা করতেছি, এখন যদি আমি ওকে পুনরায় আবারও বিয়ে করি, আমি ওকে কখনো রাখতে পারবো না। কারণ আমার বাবা মা যেই পরিমাণের জাত খোকরা, ওদের কাছে আমি কখনোই নুসরাতকে রাখতে পারবো না। আজ আমি নুসরাতকে ওইখান থেকে নিয়ে আসবো, এনে নুসরাতকে আমি বিয়ে করব, পরিশেষে ঘটনা একটাই ঘটবে, কোনো না কোনো বিষয় আমার নামে মামলা দিবে, আমাকে জেলের ভাত খাওয়াবে, নুসরাতকে আবার নিয়ে যাবে। আমি পৃথিবীর বুকে, মানে বিশেষ করে বাংলাদেশে, আমি নুসরাতকে নিয়ে থাকতে পারবো না। তখন হঠাৎ প্ল্যানিং হলো যে আমি দেশের বাইরে চলে যাবো নুসরাতকে নিয়ে। কিন্তু নুসরাতকে নিয়ে আমি হঠাৎ করে দেশের বাইরে তোভাবে যেতে পারবো না। আমি আগে নিজে কোনো দেশে যাব এবং গেলে পরে আমি তখন নুসরাতকে সাথে করে নিয়ে যাব। এটা পরিকল্পনা করে এর পরের দিন সকালবেলা আমি তখন কাজে না গিয়ে, আমার মামার বাসা আছে ঢাকাতে, আমি ওই মামার বাসায় গেছি। আমার ছোটো মামা, সবচেয়ে ছোটো মামা, এবং মামার সাথে আমার আম্মুর সম্পর্কটা অনেক ভালো। বাসায় যাওয়ার পরে মামা আমার পুরনো কোনো কিছু না চিন্তা ভাবনা করে আমাকে তখন ঘরে টেনে নিল, নিয়ে বলতেছে, কী রে মামা, কী হয়েছে তোর নামে এরকম এরকম কথা শুনতেছি। আমি তখন বললাম, মামা দেখেন, যা হবার তা তো হয়েছেই। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে ডাক্তারি পড়াবে, সেটাও তো বৃথা গেল। এখন আমি একটা কোম্পানিতে চাকরি করি মামা, আমার নিজেরও একটা ভবিষ্যৎ আছে। আপনি যেভাবেই পারেন আম্মুরে বলে আমাকে দেশের বাইরে পাঠাই দেন, আমি বিদেশে চলে যাই এবং বিদেশে গেলে আমি ভালো কিছু করতে পারবো। মামা তখন বলে, তুই কোন দেশে যাবি? আমি বললাম যে আমার একটা ফ্রেন্ড আছে লিবিয়াতে, ওর বাবার ওইখানে হোটেল আছে, আমি ওর বাবার সাথে কথা বলছে, আমি লিবিয়াতে চলে যাব। মামা আমাকে তখন বলতেছে, তো লিবিয়া যাওয়ার বিষয়ে আমি তোকে কী পরিমাণের হেল্প করতে পারি, তুই কী ধরনের সাহায্য চাস? আমি বললাম যে আমার কিছু টাকা লাগবে, প্রায় 6 লাখ টাকার মতো লাগবে, 5-6 লাখ টাকা লাগবে, তুমি আম্মুর সাথে কথাবার্তা বলে এই টাকাটা এনে দাও আমাকে, এবং আম্মু যদি টাকাটা দেয় তাহলে আমি লিবিয়াতে চলে যাবো, ওখানে গিয়ে আমি থাকবো এবং আমি আর কোনো দিনও পরিবারে যদিও আসি আমি আর কোনো ঝামেলা করবো না। এরপরে যখন আসবো তখন পরিবার মতো আমাকে একটা বিয়ে দিবে, আমি তখন একটা বিয়ে করব, আমি আর কোনো ঝামেলা যাব না। আমার মা বলে, ঠিক আছে, তা আজকে রাতে আমার বাসায় থাক, আমি সকালে তোকে নিয়ে বাড়িতে যাবো। আমি বললাম যে না, তুমি আমাকে ফোন করো, ফোন করে তোমার বাসায় আসতে বলো, আমি যাব না আর গ্রামে, আমি আর আমার ওই আব্বু আম্মুর সামনে যাব না। পরে আমাকে বলো, আচ্ছা ঠিক আছে। মামা তখন রাতের বেলা মাকে ফোন করার পরে সকালবেলা মা তখন আসে ভোরে, না মামার বাসায়।
আসার পরে মা তো আমাকে দেখেই মানে খুবভাবে গালাগালি, মানে খুব মানে খারাপ ব্যবহার। তো অনেক ব্যাপার ট্যাপার করলাম, আমি তখন কিছু বুঝি না, চুপচাপ সব সহ্য করতেছি। পরে আমার বলতেছে, এখন কি করবি, কী সিদ্ধান্ত নিচ্ছস, বিদেশ যাবি, বিদেশ গেলে কাজ করতে পারবি, বিদেশে তো মানুষ কাজ করে, তুই কি কাজ করতে পারবি? আমি বললাম, পারবো না কেন, বিদেশে যদি 10 জনে কাজ করে খেতে পারে তাহলে আমিও পারবো, আমি তো সবার মতো মানুষ, তাই না, আমি তো এলিয়েন না, আমি কাজ করবো, তুমি আমাকে পাঠাও। পরে আমারে বলে, কে কার সাথে কথা কইছিস? আমি বললাম, আমার একটা বন্ধু আছে, ও লিবিয়াতে থাকে, ওর বাবাও থাকে, ওদের হোটেলে যাবো। পরে আম্মু বলে, কত লাগবে? আমি বললাম যে 5 লাখ টাকা দিলেই হবে। পরে বলে, আচ্ছা ঠিক আছে, তুই কথাবার্তা বল, আমি টাকা জোগাড় করতেছি, এখন তোর বাবাকে এইসব বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই, আমি নিজে তোকে টাকা জোগাড় করে দিব এবং বিদেশে চলে যা, দেন পরে হচ্ছে তোর বাবার সাথে ঠিক হবে, তোর বাবা তোর উপরে খুব রেগে আছে। আম্মু বলে, আমার আচ্ছা ঠিক আছে। পরে ওইখান থেকে আমি তখন আমার বাসায় থেকে পাসপোর্টের জন্য টাকা পয়সা জমা দিই এবং ওইখান থেকে আমার পাসপোর্টও হইলে পরে আমি বন্ধুর জন্য পাসপোর্ট পাঠাই। একইভাবে আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে আমার লিবিয়ার ভিসা মোটামুটি প্রসেস হয়ে গেছে। ওই সময় লিবিয়াতে যুদ্ধ হইতো, মানে যুদ্ধবিদ্রোহ একটা দেশ ছিল, তো তারপরেও ভিসা কোনো রকমের ভিসা হইতো এবং হওয়ার পর আমি তখন লিবিয়াতে চলে যাই। যাওয়ার সময় আমি তখন মানে গোপনে নুসরাতের সাথে দেখা করি, নুসরাতের হাতে কিছু টাকা পয়সা দিয়ে যাই এবং রাহাতকে বলি যেন নুসরাতের দিকে খেয়াল রাখে, নুসরাতকে ভালো রাখে, নুসরাত যে সময় যেটা খাইতে চায় বা যখন যেটা বলে ও যাতে শোনে, ওর সব কিছু বইলা টইলে আমি তখন ওর হাতে একরকম নুসরাতকে উঠে দিয়া আমি তখন লিবিয়াতে চলে গেলাম। লিবিয়াতে যাওয়ার পরে হোটেলে কাজ করতেছি, যে হোটেলে আমাকে দিছে ওই হোটেলে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার বন্ধু এবং বন্ধুর বাবা তারা দুজনেই অত্যন্ত ভালো, আমার সাথে ভালো ব্যবহার করতেছে এবং আমার বন্ধুর বাবা নিজের সন্তানের মতো আমাকে আদর করে। আমি যখন যেটা বলি আমার সব কথা শোনে এবং তিনি আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। তো ওইখানে আমি তখন প্রায় 1.5 বছরের মতো কাজ করি। 1.5 বছর কাজ করে ফ্যামিলিতেও টাকা পয়সা পাঠাই এবং নুসরাতকেও ফোন করে নুসরাতেরও খোঁজখবর নেই। নুসরাতও একইভাবে রাহাতের সাথে স্বামী স্ত্রীর অভিনয় করে যাচ্ছে। 1.5 বছর পরে আমার বন্ধুর বাবাকে সব কিছু বলার পরে তিনি তখন রাজি হয়ে যে ঠিক আছে, কিন্তু তিনি আমাকে বলে যে তুমি কিন্তু বউয়ের বিষয় আনতে পারবা না, বাট আমাদের এখানে কাজ আছে, হোটেল ওয়ার্কার হিসাবেই তোমাকে আনতে হবে এবং এরপর এসে তোমরা একসাথে থাকো, সমস্যা নেই। আমি বললাম ঠিক আছে, আপনি ওকে আগে নিয়ে আসেন, এরপরে না হয় আমরা একসাথে থাকবো, আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে এখন আনবো না। দেন আমাকে বলা আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার ডকুমেন্ট, আমার কাগজপত্র সব কিছু দিলাম, দেওয়ার পরে সব কিছু দিলে পরে নুসরাত ওই দিক দিয়ে পাসপোর্ট করলো, নুসরাতের পাসপোর্ট জমা দিলাম, সব কিছু ঠিক হওয়ার পরে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি তখন আমার বাবা মাকে কোনো কিছু জানাই নাই এবং কাউকেই বলিনি এই ঘটনা। আমি নুসরাতকে তখন শুধুমাত্র রাহাত জানতো, রাহাত ওকে এয়ারপোর্টে এনে উঠে দেয় প্লেনে, দেন আমি তখন ওকে চলে নিয়ে এয়ারপোর্টে আমি রিসিভ করে লিবিয়া এয়ারপোর্টে বাসায় যাই। গেলে পরে যেদিন আমরা যাই এর পরের দিন আমি ওকে বিয়ে করি। ওইখানে একটা হুজুর ডাকি এবং হুজুর ডেকে আমি তখন বিয়ে করে আমরা ওইখানে থাকতেছি। কিন্তু এদিকে আমার আব্বা আম্মার অবস্থা খুব খারাপ, অবস্থা এতটাই ভয়াবহ। আমি একবার যখন আগে মানে নুসরাতকে নিয়ে আসছিলাম, ওই সময় বাবা মা যেরকম অবস্থা করছে ঢাকাতে, এখন অবস্থা আরও খারাপ। মানে রাহাতকে পিটাইতেছে, রাহাতকে মারতেছে এবং রাহাত তো নুসরাতকে নিয়ে ঢাকাতে গেছে, ঢাকা থেকে আর নুসরাতকে ফিরে নেয় নুসরাতকে নিয়ে। কারণ আমার আব্বুম্মা মনে করতেছে রাহাত নুসরাতকে কোথাও বিক্রি করে দিছে। এইটা মিললাম, মানে আমার আব্বুম্মার কথা হচ্ছে 19 থেকে 20 হলে পুলিশ, আমার বাবার খুব বড় বড় পুলিশে অনেক লোক আছে যাদের সাথে আমার আব্বুর ভালো সম্পর্ক, তাদেরকে দিয়ে আমার আব্বু তখন ডিরেক্টলি আবারও রাহাতকে থানাতে ধরাই দিল যে রাহাত নুসরাতকে নিয়ে গেছে, এটা বলে রাহাতকে তখন রিমান্ডে দিয়ে দিছে, মানে রিমান্ড করাই দিছে, ধরিয়া নারী নির্যাতনের মামলা দিয়ে একদম রিমান্ড করাই দিছে। পরে যখন রাহাতকে এইভাবে জেলে আটকাই দিল, নুসরাত তখন কান্না করতেছে যে রাহাত অনেক ভালো, রাহাত ওর কোনো ক্ষতি করে না, ওরা অনেক উপকার করছে, তাহলে কেন রাহাতকে এইভাবে কষ্ট দিবে, তুমি সব কিছু তোমার আব্বাকে বলে দাও। ও আমাকে বলতেছে। এবার আমি তখন কী করলাম, আমার ছোটো মামাকে সব কিছু জানাই দিলাম যে মামা এমন এমন ঘটনা, আম্মুরে বলেন যাতে আম্মু রাহাতকে ছুটে নিয়ে আসে, রাহাতের কোনো দোষ নাই, নুসরাত আমার কাছে আছে। এটা মামাকে বলার মনে হয় আধা ঘন্টা পরে আমার আম্মু তখন আমাকে ফোন দিয়েছে এই মতে, এবং ফোন করার পরে রে ভাই যে কী পরিমাণের আম্মুর খারাপ ব্যবহার, মানে কাজের ছেলের বউ নিয়ে পালাইছস, তোর মতো সন্তান আমি পেটে ধরছি, আমার ঘৃণা লাগে, আমার মন চাচ্ছে আমি নিজের পেট নিজে কেটে ফেলি, তোর মতো মানে যা পারতেছে আম্মু মোটামুটি মানে খুবই খারাপ ভাষা আমার সাথে কথা বলতেছে। আমি আম্মুরে কোনো কিছু বলি না, আম্মু যা যা বলতেছে আমি সব সহ্য করে যাইতেছি, যে বলুক আমারই তো মা, কোনো কিছু বললাম না। ভাই এত খারাপ ব্যবহার, এত খারাপ ব্যবহার, এত খারাপ ব্যবহার যার কোনো হিসাব নেই, হিসাব ছাড়া আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। সব কথাবার্তা মাইনে নিলাম, সব কিছু মাইনে আমি তখন চুপচাপ পড়ে রইলাম যে ঠিক আছে, যা হবার তা ভাগ্যে যা আছে তাই হবে, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না বা কোনো কিছু বলি না। এইভাবেই সময়গুলো সামনের দিকে পাস করতেছি, এইভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন তারা রাহাতকে জেল থেকে ছুটে আনছে এবং আনার পরে আমার আম্মু রাহাতকে ঘর থেকে বের করে দিছে, মানে রাহাতকে আর আমাদের ঘরে রাখেন, রাহাত তখন বেরিয়ে গেছে। তো যাই হোক আমরা হাজব্যান্ড ওয়াইফ তখন ভালোই আছি, ও তখন চাকরি করে, আমিও তখন চাকরি করি এবং দুজনের টাকা দিয়ে আমরা ভালোভাবেই চলতেছি।
লিবিয়া যদিও যুদ্ধবিত্ত দেশ ছিল, যেটা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা খাওয়া দাওয়া করতেছি, ঘুরতেছি, ফিরতেছি, আলহামদুলিল্লাহ সমস্ত কিছু থেকে আমরা ভালো আছি। এমনভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় ও লিবিয়াতে আসার 2 থেকে 3 মাস পরে একদিনও কিচেনে কাজ করতেছে, আমিও কাজ করি, হঠাৎ করে বমি শুরু করে এবং বমি করতে করতে মানে এরকম অবস্থা যে ওর ব্লাড বেরোতে শুরু, রক্ত বেরোতে আসে। এবার আমি কী করলাম, তারে ওই সময় আমি তখন হঠাৎ করে যখন দেখলাম যে অবস্থাটা এরকম, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলছে এটা গ্যাস্ট্রিক থেকে কোনো সমস্যা নেই, বাসায় নিয়ে যান। পরে বাসায় আনলাম এবং বাসায় আনার পরে একই অবস্থা, আবারও বমি করতেছে এবং বমি যে অতিরিক্ত বমি। লিবিয়ার বড় হসপিটালে নিয়ে রাখলাম এবং সেখানেও দেখলাম যে না, ওর অবস্থা খুব খারাপ। আমার মনে হয় লিবিয়াতে ইন্ডিয়ান ডাক্তার ছিল, ইন্ডিয়ার অনেক ভালো ভালো মাস্টারি ডাক্তার আছে, ওদের কাছে নিয়ে যাচ্ছে, কোনো ডাক্তারই মানে বুঝতেই পারতেছে না যে ওর কী হয়েছে, মানে কী সমস্যা, এটা ডাক্তারাই ধরতে পারতেছে না। এরকম করে প্রায় 2 মাসের মতো ওর অবস্থা খুবই মরা অবস্থা, একদম শুকিয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে, মানে মুখের ভিতরে কোনো কিছু নেওয়া যায় না। স্যালাইনের মাধ্যমে খাচ্ছে, স্যালাইনের মাধ্যমে বাথরুম প্রস্রাব সব স্যালাইনিয়ে হচ্ছে, মানে ওর অবস্থা খুব নাজেহাল। পরে আমার বন্ধুটা আমাকে বলতেছে, আমার ওইখানকার বন্ধু, লিবিয়ার বন্ধু, যে আমাকে ভিসা দিয়েছিল, আমার ফ্রেন্ডের বাবা, আমার ফ্রেন্ড আর কি, যার বাবার রেস্টুরেন্টে আমি গিয়েছিলাম, সে আমাকে তখন বলতেছে, বন্ধু দেখ, তুই তো এখানে অনেক ডাক্তার দেখালে, অনেক কবিরাজ দেখ, মানে অনেক কোথাও গেলি, তো কোনো কাজ তো হচ্ছে না। আমার একটা পরিচিত দাদি আছে, তিনি অনেক ভালো এবং তিনি প্যারানর্মাল বিষয়গুলোতে অনেক অ্যাক্টিভেটেড এবং তিনি এগুলো রিসার্চ করে, এবং তুই যদি একটু দাদির সাথে কথা বলতি এবং কথা বলে দাদিকে এই বিষয়টা জানাইতি। আমি বললাম যে ঠিক আছে, তো দাদির কল দে। দাদির কল দিল, দেওয়ার পরে আমি যখন দাদির সাথে কথা বললাম, দাদি বলে নুসরাতের বাবার নাম বলো, তোর বাবার নাম বলি, ওর নাম বলি, এগুলো সব কিছু বলার পরে ওই দাদি তখন হচ্ছে কিতাবের মধ্যে কি জানি দেখা বলে নুসরাতের কাপড় দিয়ে, নুসরাতের কাপড় এবং মাথার চুল, দেন হচ্ছে ওর মানে যে জুতা ব্যবহার করতো, ওই জুতা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। মানে ওর আত্মাটা মানে একটা পুতুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওই পুতুলটারে প্রতিদিন যে পরিমাণের পেন দিতেছে, নুসরাত সেম পেনটা পাচ্ছে এবং সে মারা যাবে। তাই আমি বললাম, দাদি কী করা যায়? দাদি বলে, আমি তো আর এখান থেকে লিবিয়াতে চিকিৎসা করতে পারবো না, ওকে আমার কাছে আনতে হবে, আমার কাছে আনলে আমি বাঁচাইতে পারবো। আমরা এটা কে করলো এবং জানতে পারি যে এটা নাকি আমার আম্মু করছে। আমি রাহাতকেও ইনফরমেশন দিলাম, রাহাতও তখন বললো যে হ্যাঁ, রাহাত খোঁজ খবর নিয়েছে বিভিন্ন জায়গায়, এবং খবর নেওয়ার পরে রাহাত জানতে পারছে এটা আমার আম্মু করছে, এবং যে দাদি আছে দাদিও আমার আম্মুর নামে বলছে। পরে আমি আমার এই অসুস্থ বউকে নিয়ে টিকিট কেটে, আমার আব্বু আম্মু কাউকে কোনো কিছু জানাই নাই, আমার ভাইদেরকেও জানাই নাই, কাউকে না জানাই, আমি তখন গোপনে হচ্ছে ওরে নিয়ে দেন আমি হচ্ছে তখন বাংলাদেশে আসি, ওই দাদির কাছে যাই। দাদির কাছে গেলে পরে দাদিও চিকিৎসা করে আমি 2 মাসের মতো দেশে থাকি এবং 2 মাসও পরিপূর্ণভাবে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর আমি তখন পুনরায় ওকে নিয়ে আমি আবারও লিবিয়াতে চলে যাই। লিবিয়াতে গেলে পরে আমি তখন আমার আম্মুকে বলি, এবং এবার লিবিয়াতে যাওয়ার পরও তখন বাচ্চা কনসেপ্ট করে, মানে বেবি কনসেপ্ট করে। তো বেবি যখন কনসেপ্ট হয়, আমি তখন আমার আম্মুকে আবারও ফোন দিয়ে বলে, যাই হোক আমি তো ওর সব কিছু কাটাই ফেলছি, এখন তো ভালো আছে। এই বাচ্চা কনসেপ্ট হওয়ার কথা আমি যখন আম্মুকে জানাই, আম্মু তো মা তো 10 মাস 10 দিন আমাকে পেটে ধরছে, ওই জিনিসটা হিসাব করে আম্মুরে বললাম। বলার আম্মুকে যেদিন জানাইলাম, তার 15 দিন পরে আমার নুসরাত আবার আগের মতো অবস্থা, আবার আগের মতো একদম, তখন পেটে বাচ্চা আছে, এই পেটের বাচ্চা আছে, আবার আগের মতো অবস্থা, ভূমি এই সে আবার শুরু করছে। পরে দাদিরে কল দিলাম, দাদি তখন বলতেছে হ্যাঁ আবারও করছে, মানে আবারও ব্ল্যাক ম্যাজিক করছে। আমি তখন বললাম, দাদি কী করা যায়? দাদি বলে, আমি তাবিজ তোমার পাঠাই দিতেছি, এবার আর আসতে হবে না, তাবিজ তোমার পাঠাইলে কাজ হবে, আমি তাবিজ তোমার পাঠাই দিই, কিন্তু তাবিজ তোমার পাঠাইলে যে কাজ হবে, কাজ হইলেও এই কাজের কথা কাউকে বইল না। জাস্ট দাদিটা আমাকে ধারণা দেয়। এরপরে আমরা খুব কষ্ট করে দাদির কাছ থেকে তাবিজ তোমার পানি পরে এগুলো সব আনি ওরা খাওয়াই, ও মোটামুটি একটু সুস্থ হয়। দাদি তখন আমাকে বলতেছে যে তোমার আম্মাকে এই বিষয়টা জানে না যে তোমার বউ সুস্থ হয়েছে। আমি রাহাতের মাধ্যমে জানতে পারছি আমার আম্মা আমাদের এলাকার অনেক বড় এক হিন্দু কবিরাজ ধরছে, ওই কবিরাজের সাথে আম্মু 10 লাখ টাকা কন্ট্রাক্ট করছে। 1 লাখ টাকা দিয়ে দিছে অগ্রিম, আর নুসরাত যদি মারা যায় তাহলে বাকি 9 লাখ টাকা দেবে, মানে টোটাল 10 লাখ টাকা কন্ট্রাক্ট ওই কবিরাজের সাথে, কবিরাজ নুসরাতকে মেরে ফেলবেন। এটাও আমি দাদিকে বলছি। বলার পরে দাদি তখন আমাকে একটা বুদ্ধি দিল যে একটা কাজ করো না ফিও, তুমি তোমার বউ যে সুস্থ হয়েছে এটা তোমার আম্মাকে বইল না, বরং এটা বলো যে তোমার বউ আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তোমার বউয়ের অবস্থা আরও খারাপ, এবং একটা পর্যায়ে অমুক দিন, দাদি আমাকে ডেট দিয়ে দেয় যে অমুক দিন অমুক সময় তুমি তোমার আম্মারে ফোন করে বলবো যে নুসরাত মারা গেছে। আমি তখন বললাম যে দাদি এটা কী বলো, নুসরাত মারা গেছে যদি আমি আমার আম্মুকে বলি, আমার আম্মু বলে লাশ দেশে পাঠা, লাশের ছবি দেখতে চাইবে, আমি তখন কী করব? আমার দাদি বলে প্রয়োজনে ওরে লাশ বানাবা, সিনেমার মধ্যে অনেক অভিনয় হয় না, ওরকম একটা অভিনয় করবা,
কারণ যদি তুমি বউ নিয়ে সংসার করতে চাও, ভালো থাকতে চাও, তাহলে তুমি এই কাজটা করো। না হলে তোমার বউয়ের এমন কিছু জিনিস তোমার আম্মুর কাছে আছে, মাথার চুল থেকে শুরু করে এমন কিছু জিনিস, যে জিনিসগুলো দিয়ে সে একটার পর একটা তাবিজ করবে, একটার পর একটা তাবিজ করবে, একটার পর একটা তাবিজ করবে। তুমি কয়টা কাটাবো? একটা পর্যায়ে তোমার বউটা মারা যাবে। যদি বউটাকে বাঁচাতে চাও তাহলে এই কাজটা করো। তুমি তোমার আম্মাকে বলো যে নুসরাত মারা গেছে, এবং প্রয়োজনে তাকে সাদা কাপড় পরে নাকে কানে তুলে দিয়ে তুমি ছবি উঠাও, তোমার আম্মুকে দাও। এতে তোমার আম্মু যেটা করবে সেটা হচ্ছে 10 লাখ টাকা ওই কবিরাজকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে কবিরাজ কিন্তু জানবে যে আসলেই মরে নাই, কিন্তু কবিরাজ টাকার লোভে তোমার আম্মাকে বলবে মারা গেছে। কারণ আমিও তো কবিরাজি করি, আমি জানি। এক্ষেত্রে তুমি নুসরাতকে নিয়ে শান্তিতে থাকতে পারবো। তোমার মায়ের কাছে আর বলার প্রয়োজন নেই যে নুসরাত বেঁচে আছে। ভাই বলতে খুব কষ্ট হচ্ছে। দাদি আমাকে অবশ্য রাতের যে টাইমটা দিল, ওই টাইমে আমি তখন আম্মুকে ফোন দিয়ে বললাম যে আম্মু সর্বনাশ হয়ে গেছে, নুসরাত মারা গেছে। আমার আম্মু যদি একটাবার শুধু ইন্নালিল্লাহ এটা পড়তো, সেটাও পড়েনি। আমি ভাবছিলাম যে আম্মু বলবে যে নুসরাতের লাশ দেশে পাঠা, আমরা মাটি দিব। সেই আম্মু আমাকে বলতেছে যে লাশ দেশে পাঠাইস না, লাশ দেশে পাঠাইতে আরও টাকা পয়সা খরচ, অনেক ঝামেলা, লাশটার ওই দেশে মাটি দিয়ে দে। আমি মানে নুসরাতকে শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া আমি ছবি উঠেছি। ওই ছবি আমার আম্মুকে দেবো। আম্মু নিতে চায় না, আম্মু বলে লাগবে না, আমি ছবি দিয়ে কী করবো। তা আমি হোয়াটসঅ্যাপে আম্মুর জন্য ছবি পাঠাইছি। নিজের বউরে শোয়াইছি, জীবিত বউকে সাদা কাপড় পরাইছি, নাকে কানে তুলা দিয়েছি। আসলে যে কতটা কষ্টের বিষয়, এটা আসলে আমি যারা পৃথিবীর কেউ বুঝবে না। এমনভাবে ছবিটা আম্মুর জন্য পাঠাইছি। আম্মুর জন্য পাঠানোর পরে আম্মু তখন বুঝছে যে হ্যাঁ ও মারা গেছে, বলে ওইখানে মাটি দিয়ে দে। এরপরও আম্মুকে বিশ্বাস করানোর জন্য আমি কবর করছি, ওই কবরের মাটি দিছি, বা এগুলো সব কিছু আমি মানে যতটুকু সম্ভব একটু 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 করে ছবি উঠেছি আম্মুকে দেখানোর জন্য, বিশ্বাস করানোর জন্য। ছবি উঠাইলাম, আম্মুকে দেখালাম। আম্মু কয়েকদিন পর পর আমার বলে যে দেখি নুসরাতের কোথায় কবর দিয়েছ, কবরটা দেখাতো। আমি ভিডিও কল দিয়ে আম্মুর একটা কবর দেখি। আমি একটা কবরের মতো এখানে একটা জায়গা করছি, জাস্ট এটা কবরের মতো, কিন্তু ওই কবরে তার নুসরাত নাই। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় নুসরাতের পেট থেকে আমার একটা মেয়ে সন্তান আসে। আমি মেয়ের বাবা হই, এবং বছর ঘুরার পরে আমার একটা ছেলে সন্তানও হয়। দেন আমার আরেকটা ছেলে হয়, 2টা ছেলে এবং একটা মেয়ে সন্তান আমার এই মুহূর্তে আছে। এভাবে অনেকগুলো দিন পাস হয়ে যাওয়ার পরে আমার আম্মাকে আমি অলওয়েজ, আমি তখন কল দিত, আমি তখন এটা বলতাম। এরকম করতে করতে প্রায় 6 বছর, 1 বছর 2 বছর নয়, টানা 6টা বছর আমি আমার পরিবারের কাছে নুসরাতকে মৃত রাখি। এবং কবরে অলওয়েজ আমি মাঝে মাঝে ভিডিও কল দিলে আমি কবরে দেখাই যে আম্মু দেখো নুসরাত এখানে শুয়ে আছে। আম্মু দেশ থেকে আফসোস করে, বলে হায়রে মেয়েটা কত ভালো ছিল, ছোটোবেলা থেকে আমাদের সাথে ছিল, আসছে, কাজকাম করছে, কত কিছু করছে। এরপরে 6 বছর পরে আপনার এই বছরের ফেব্রুয়ারি মাসে ওই দাদিটা, আমার ফ্রেন্ডের দাদি, উনি লিবিয়াতে আসে। আমার ফ্রেন্ডের মা আসে, আমার ফ্রেন্ডের হচ্ছে আরেকটা দুঃসম্পর্কের দাদি, তারাও আসে, সবাই মিলে লিবিয়াতে আসে ঘোরার জন্য। তো সেখানে আমি ওই দাদি আমার বউকে দেখার পর আমার বউকে উনি মেয়ে ডাকে। আমার বউ ওর পা ধরে সালাম করে, এবং তিনি তখন 2টা তাবিজ আমার বউয়ের মানে পরায়ে দেয়, এবং কিছু জিনিস আমার বউকে দিয়ে দেয়, যেগুলো দেওয়ার পরে তিনি বলে যে তোমার আম্মা যদি এখন জানেও তাতে কোনো কাজ হবে না, আর আজ 6 বছর পরে যদি তোমার বউয়ের ব্যবহৃত কোনো জিনিস দিয়ে যদি সে আবারও তাবিজ তোমার করতে চায় তাহলে সে আর করতে পারবে না। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, তুমি তোমার বাবা মায়ের কাছে যাইও না, কখনো তোমার আম্মুর কাছে যাইও না। এই 2023 সালে আমি তখন মার্চ মাসে আমার বউয়ের একটা ছবি, আমি আমার সন্তানের ছবি উঠে যখন ফেসবুকে আপলোড দিই, আমার ভাইরা তখন পায়। আমার ভাইরা পাওয়ার পরে এটা আমার আম্মু জানতে পারে যে হ্যাঁ নুসরাত বেঁচে আছে। আমার মা লিবিয়াতে আমার বাবার নিয়ে পর্যন্ত আসে এই 23 সালে আমার নুসরাতকে মেরে ফেলার জন্য। অনেক ঝামেলা করে, 1 মাসের মতো থাকে, কিচ্ছু করতে পারে না, পরে লিবিয়া থেকে আবার চলে যায়। মানে অবস্থাটা এরকম যে মানে আমি জানি না নুসরাতের কী অপরাধ, আমার বাবা মা কেন তার উপরে এত রাগ, এত ক্ষোভ, কেন তাকে মেরে ফেলতে চায়, তার অপরাধটাকে আমি সেটাও জানি না। আপন ভাই, আমার বড় 2টা ভাই বিয়ে করছে, এবং বিশ্বাস করেন আমার মাকে মা পর্যন্ত ডাকে না। আমার মাকে আমার বড় ভাইয়ের বউগুলা মা ডাকে না, অথচ নুসরাত আমাকে সবসময় বলে যে নাফিও আম্মু কেমন আছে, আম্মু ভালো আছে, আম্মু খাইছে, আম্মুর খবর নিচ্ছ। আমার কাছে কেন জানি মনে হয় যে ভালো মানুষের জন্য এই দুনিয়াটা না,
এই দুনিয়াটা খারাপ মানুষের জন্য, খারাপ মানুষের রাজ্য এই দুনিয়াটা। ভালো মানুষ এই দুনিয়াতে ভালো থাকে না, এটাই স্বাভাবিক। এত কিছু করার পরে আমার পরিবার আজও নুসরাতকে মারার জন্য, আমার মা এখনও লিবিয়াতে বিভিন্ন লোকদের সাথে কথা বলে, উনি নুসরাতকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। আমি আমার পরিবারকে এটাও বলছি যে তোমাদের কোনো জায়গা সম্পত্তি আমার প্রয়োজন নেই, আমি টাকা পয়সা তোমাদের কাছে কিচ্ছু চাই না, তোমরা জাস্ট আমার সন্তানের জন্য, আমার বউটার জন্য দোয়া করো। আমার আম্মা আমাকে ডিরেক্টলি বলে আমি যে মাজারে সিন্নি দেবো যাতে তোর বউ মারা যায়। আপন ভাই, আপনার মাধ্যমে আমি আমার মাকে জাস্ট একটা নিউজ দিতে চাই যে আমার মা কেন ভুলে যাচ্ছে যে তিনিও একদিন বউ ছিল। আমার দাদি তো তার উপরে এরকম অত্যাচার করে নাই, কিন্তু শাশুড়ি হওয়ার পরে তিনি কেন আমার বউটার উপরে এরকম অত্যাচার করতেছে। আমরা জানি না কতদিন বেঁচে থাকতে পারবো বা কতদিন এই যুদ্ধ আমরা করে যেতে পারবো। আপনার কাছে একটু বলি, আপনি আমার আম্মুর জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আম্মুকে হেদায়েত দান করে, আমার আম্মু যাতে একটু ঠান্ডা হয়, শান্ত হয়। আপন আমার সন্তানগুলো মানে এতটাই ভালো, আমি তাদেরকে ইসলামিক লাইনে পড়াশোনা করাইতেছি লিবিয়াতে, ওরা খুবই ভালো। আমি সত্যি কথা আপনাকে চিনতাম না। আমার বউ এখনও কাজ করে কিচেনে, ওই হোটেলে। আমরা এখন নিজেরা একটা হোটেল দিয়েছি, আমি আর আমার বউ মিলে হোটেলটা চালাই। বাংলা ফুড, অ্যারাবিক, তারপরে ইন্ডিয়ান সমস্ত ফুড এখানে আছে। তো আমার নুসরাতের নামে আমি রেস্টুরেন্টটা দিয়েছি যে নুসরাত রেস্টুরেন্ট। তো এখন বড় বেশি হচ্ছে আমার বউ একদিন শুনতেছে আর কি, মানে কাজ করতেছে, প্লেট বাটি ধুইতেছে আর আপনার এই গল্পটা শুনতেছে। তা আমি দেখি যে হেডফোন কানে দিয়েছে, হেডফোনে কানে দিয়েছে, কিন্তু আপনি দেখি যে কথাই বলতেছেন। তা আমি ওরা একদিন জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, এরকম একটা লোক কথা বলেই যাচ্ছে 1 ঘন্টা মতো, তুমি কানে দিয়েছো, তার কথাই শুনতেছো, কী এমন কথা সে বলে যে 1 ঘন্টা ধরে তুমি শুনতেছো? তখন আমার বউ বললো ওনার নাম আপন, তিনি বাংলাদেশের একজন রেডিও আরজে, সে হচ্ছে মানুষের জীবনের গল্প বলে, তো তার গল্পগুলো শুনে ভালো লাগে। তা আমি একদিন কাজ শেষ করে আমি আর আমার বউ মিলা চট্টগ্রামের মহসিন ভাইয়ের একটা গল্প শুনলাম, খুব ভালো লাগলো। সেখান থেকে আমি আর আমার বউ মিলে সিদ্ধান্ত নিলাম যে আপনাকে আমাদের জীবনের ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর কথা জানাবো, যার জন্য জানাইলাম। জানি না আপনি এটা প্রচার করবেন কি করবেন না, করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি নাও করেন, আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার আম্মাকে হেদায়েত দান করে। আমি আর আমার স্ত্রী সৌদি আরবে পর্যন্ত গিয়েছি 2022-এর লাস্টের দিকে, গিয়ে আমার আম্মুর জন্য দোয়া চাইছি, এবং করোনার থেকে আমরা বাঁচছি, আমার আব্বা আম্মু বেঁচে আছে, তার জন্য দোয়া চাইছি। আপন ভাই, আমার ভাইয়ের বউগুলো আমার মাকে খুব অত্যাচার করে। আমি অন্যের মাঝে শুনতে পাই যে আমার আম্মার গায়ে পর্যন্ত নাকি হাত তোলে। তারপর আমার ভাইয়ের বউগুলো ভালো, কারণ তারা বড় লোক। আমার বউটা খারাপ আমার মায়ের কাছে, কারণ আমার বউটা গরিব। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের নারায়ণগঞ্জের ভাই, বর্তমান লিবিয়া প্রবাসী নাফিউর জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, নাফিউর লাস্ট কথাটা আমার হৃদয় স্পর্শ করেছে। আমার ভাইয়ের বউগুলো যতই অপরাধ করুক, তারা ভালো আমার মায়ের কাছে, বিকজ তারা বড় লোকের মেয়ে। আমার বউটা খুবই খারাপ আমার আম্মার কাছে, যতই আমার বউটা ভালো হোক না কেন, আমার মায়ের কাছে খারাপ, তার মানে হচ্ছে আমার মা গরিবের মেয়ে। ধনী গরিবের মাঝে যে একটা প্রাচীর, বিশেষ করে আমাদের বাংলাদেশে তৈরি আছে, এই প্রাচীর কখনো ভাঙা যাবে না। ধনী কখনো গরিবকে আপন করতে পারবে না, আর গরিবও কখনো ধনীকে ওভাবে আপন করতে পারে না। যদিও গরিব চেষ্টা করে, কিন্তু ধনী কখনো তার কাছে ধরা দেয় না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, যে ঘরের দরজায় বাতি জ্বলতেছে, এবং আপনার উঠানের কোনো একটা অন্ধকারের জায়গায় একজন মানুষ বসে আছে। এখন আপনি যদি ওই অন্ধকারে বসে থাকা মানুষটা আপনাকে দেখতে পাবে, কারণ আপনার ঘরে বাতি জ্বলতেছে এবং আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, আপনাকে ওই অন্ধকার থেকেও কিন্তু দেখা যাবে। কিন্তু যে মানুষটা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আলোর মধ্যে, সেই মানুষটা কিন্তু আপনি যে অন্ধকারে বসে আছেন আপনাকে দেখবে না। এটাই দুনিয়া। এই দুনিয়াতে আলোর মানুষগুলো অন্ধকারের মানুষদেরকে দেখতে পায় না, কিন্তু অন্ধকারের মানুষগুলো আলোর মানুষগুলোকে স্পষ্ট দেখতে পায়। নাফিও এবং নুসরাতের ভালোবাসার কথা শুনে আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। মিথ্যের দুনিয়াতে এরকম সত্যিকারের ভালোবাসা আছে আদৌ, জিনিসটা ভাবতেই ভালো লাগছে। ওদের মতো মানুষগুলোর জন্যই হয়তো আজও পৃথিবীটা এতটা সুন্দর। আজও মানুষ ভালোবাসতে সাহস করে, সংসার করতে সাহস করে, নতুন করে বেঁচে থাকতে স্বপ্ন দেখে নুসরাত আর নাফিওর মতো মানুষগুলোর জন্য। এরকম ভালোবাসাগুলো পৃথিবীর বুকে অনন্তকাল বেঁচে থাকুক, এই প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য করা বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।